আমি মনে করি যে নলেজ আগুনের মতন, হাতে যতক্ষণ আছে প্রদীপটা, পরের জেনারেশন হাতে না দিয়ে গেলে আমার সঙ্গে আমার জ্ঞান চলে যাবে, এর কোনো মানে নেই। অতএব টিচিং লেভেলে থাকতে হলে, টিচিং মানে শুধুমাত্র ক্লাসরুম টিচিং নয়, ওভারঅল ট্রেনিং, টিচিং, ওয়ার্কশপ, এগুলো করতে গেলে নিজেকে আপগ্রেড করতে হবে, তো নিজের ক্লিনিক্যাল কাজেও ভালো হয়, প্লাস পরের জেনারেশনকে দেওয়ার মতন জিনিসের রসদও বাড়ে। সম্ভবত আমি প্রথম লেজার ডেন্টিস্ট্রি নিয়ে কাজ করা শুরু করি, তার আগে কেউ 2005-06 কেউ কলকাতা লেজার ছিলই না। আমি প্রথম লেজারটা কিন্তু এখানে ছিল না, আমার ভুবনেশ্বরের একজন বন্ধু আছে ডক্টর সঞ্জীব প্রধান বলে, তার সেখানে গিয়ে করতাম। খুব গ্লোবাল লেভেলের ডেন্টিস্টদের কাছে, একদম টপ লেভেল, যাদের আর্টিকেল পড়েছি, যাদের বইয়ে লেখা পড়েছি, তারা ডিরেক্টলি তাদের কাছে পড়তে হবে। এতে আমার প্রচুর ইন্টারন্যাশনাল কানেকশন হলো, ইউনিভার্সিটি অফ গেন্ট থেকে, ইউনিভার্সিটি অফ বার্সেলোনা থেকে, তারপর ওয়ারউইক শায়ার ইউনিভার্সিটি থেকে, হার্ভার্ড থেকে, এসব টপ লেভেলের লোকেরা এসে আমাদের লেকচার করতে। প্লাস জাপান একটা নতুন স্টাডি করেছে, অলরেডি ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে 2030-এ, দিয়ে সেইং যে ওরা দাঁতের স্টেম সেল দিয়ে দাঁত তৈরি করে দেবে। হ্যাঁ, দে হ্যাভ অলরেডি ডান ইট। আমি ডাক্তার হিসেবে যেটা ডেলিভার করছি সেটা একটা সলিড এভিডেন্স বেসড ট্রেনিং প্রোগ্রাম থেকে আমি শিখে স্কিলটা অ্যাকোয়ার করে অ্যাপ্লাই করে প্রুভেন একটা জিনিস আপনাকে আমি দিচ্ছি। বিজ্ঞান এবং অপবিজ্ঞানের মাঝখানে একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে, এবং ডেন্টিস্ট্রির ব্যাপারে যত ইনপুট ডাক্তার ছাড়া লোকেরা দেন, সেরকম ইনপুট খুব কম সাবজেক্টে দেওয়া হয়। দাঁতের ডাক্তার থেকে যেতে ভয় পায় না তারা। আমি অনেকেই দেখেছি ভিডিওর মতো ঢোকার বলে, দাদা স্যার লাগবে না তো, এটা বলে। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাব খাসনবিশ। যথারীতি আমার গলাটা এখন অবধি ভাঙাই আছে, কারণ হলো একটু ঠান্ডা লেগে গেছে এবং শরীরটা খুব একটা ভালো না। কিন্তু পয়েন্টটা হলো যে পডকাস্ট করতে গেলে শরীরটা নিজেই ঠিক হয়ে যায় আমার। তো আজকের পডকাস্টে আমার সঙ্গে আছেন একজন ডাক্তার, যদিও এই শরীর খারাপটা তিনি ঠিক করেন না, তিনি ঠিক করেন আমাদের স্মাইল। তিনি ফিক্স করেন আমাদের স্মাইল, এবং আমাদের দাঁতের যা সমস্যা সেটা তিনি ফিক্স করেন, এবং সেটা অনেক দিন ধরে তিনি করে চলেছেন, এবং অত্যন্ত বিখ্যাত একজন মানুষ, অত্যন্ত নামকরা অনেক মানুষ তার কাছে উপকৃত হয়েছেন দাঁতের বিষয়ে। এবং আমরা আজকে কথা বলেছি দাঁত নিয়ে। আমরা তো খুব বেশি জেনারেলি ডিসকাস করি না। আজকে ডিসকাশনের মধ্যে আমরা দাঁত নিয়ে খুবই ডিটেলে, খুবই অন্যরকম একটা ডিসকাশন করেছি, খুবই আড্ডার মতো একটা ডিসকাশন করেছি। আর একটা ডাক্তারের সঙ্গে কথা বলতে গেলে তার মধ্যে মানুষটা যদি বেরিয়ে আসে তাহলে আরও মজা লাগে। আজকে সেটা হয়েছে। সো সিট ব্যাক, রিল্যাক্স and enjoy the podcast. সো আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। আমার গলাটা ভাঙা, এটা অনেক দিন ধরেই আপনারা দেখছেন, বেশ কিছুদিন ধরে গলাটা ভাঙা চলছে। তার কারণ হলো একটা বিচ্ছিরি ঠান্ডা লেগেছে এবং টায়ার্ডও লাগছে বোধহয় দেখে। শরীরটাও খুব একটা ঠিক নেই, বাট এপিসোড আমাকে অনেকটা, যে কোনো সোল কানেকশনের এপিসোড আমাকে অনেকটা সুস্থ করে দেয়, তো এপিসোডটা তো করতেই হবে। সো ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ অরুণাব। কেমন আছেন? খুব ভালো আছি। তোমাকে একটু ডাউন লাগছে, কিন্তু ডাউন লাগলেও কী হবে, আমি জানি ক্যামেরা চললে সঙ্গে সঙ্গে সব আপ। একদমই তাই। এবং আমি আমার মনে হয় এই পডকাস্টটা প্রচুর মানুষকে ভালো লাগা দিয়েছে এখনো অবধি। তো আমি যদি নিজে ওটা না পাই, আমাকে যদি আমার পডকাস্ট ভালো লাগা না দেয়, তাহলে তো মুশকিল। অ্যাবসলিউটলি। সো লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। আমি সোল কানেকশন পডকাস্টে সবসময় শুরু থেকেই শুরু করার চেষ্টা করি। শুরু থেকে নিয়ে ডেন্টিস্ট্রিকে অ্যাজ এ প্রফেশন তৈরি করা, এই জার্নিটা যদি খুব ছোট করে একটুখানি বলা যায়, যে কিভাবে শুরু হয়েছে, কখন শুরু হয়েছে, পড়াশোনা কীরকম ছিল, ছোটোবেলাটা কীরকম ছিল? ছোটোবেলা তো এখনকার বাচ্চারা, এখনকার জেনারেশনের সঙ্গে ঠিক ম্যাচ করানো যাবে না। কারণ ছোটোবেলাটায় আমি পড়াশোনা করতাম না, মার কাছে খুব ঠ্যাঙানি খেয়েছি। আর আমার দিদি খুব স্টুডিয়াস ছিল, সারাক্ষণ পড়তো, খুব ভালো রেজাল্ট। যা হয় বাড়িতে এরকম, আমার দিদি আমার থেকে 10 বছরের বড়, এরকম কেউ থাকলে তো মার খাওয়ার পসিবিলিটি আরও বাড়ে। এরকম হতো, পাড়ার ক্লাবে ক্যারাম খেলতাম, মা গিয়ে টেনে আনতো, বাকিদের বলে আসতো, তারা আমার বাবার বয়সী, তাদের সঙ্গে খেলতাম। তার বলতো পরের দিন ক্যারাম বোর্ডটা জ্বালিয়ে দিয়ে চলে যাবো। তারপর জয়েন্ট এন্ট্রান্সের চান্স পেলাম, মেডিকেল পেলাম না, ডেন্টিস্ট্রি পেলাম,
তখন একটা প্রবলেম ছিল যে সিট তো খুব কম ছিল। কিন্তু পড়াশোনা করতেন না বললেন, তাও জয়েন্টে চান্স পেয়ে গেলেন। না ভালো ছিলাম পড়াশোনায়, নো ডাউট, কিন্তু মানে পড়াশোনায় যে খারাপ ছিলাম তা না, পড়াশোনায় ভালোই ছিলাম, কিন্তু পড়াশোনা ফাঁকিবাজ ছিলাম। আচ্ছা, আজকের দিনে বাচ্চাদের যেরকম দেখি সারাক্ষণ পড়ছে, সেরকম একদমই ছিলাম না। আমি লাইফ খুব এনজয় করেছি, ভাগ্য ভালো করেছি, নিলে আজকে লাইফ যা বোরিং তাতে একদম পারতাম না। মানে লাইফে তো একটা ইকুয়েশন থাকে, আমার প্রথম দিকে x=∞ ছিল বলেই এখন আমি বেশ x0 হওয়াতেও বেশ এনজয় করছি। এবার যেটা ব্যাপার, তারপর জয়েন্টে পেলাম, জয়েন্টে পাওয়াটা খুব মনে আছে। তখন তো এত চারিদিকে অনলাইন ছিল না, গিয়ে দেখতে হতো রেজাল্ট। কোনো একটা জুলাই মাসে ঝরঝর করে বৃষ্টি পড়ছে, মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজে বিধাননগর অ্যানেক্সির পিছনে জয়েন্টের র্যাঙ্ক, গিয়ে দেখছি প্রায় 100-5 লোক হুমড়ি খেয়েছে, দেওয়ালে রেজাল্টটা চিপকে দিয়েছে, গদের আঠা দেওয়া, হুড় করে বৃষ্টি পড়ছে, কিছু রেজাল্ট খুলে ঝুলে পড়েছে। এবার মানে তুমি জিজ্ঞেস করলে বলে বলছি, তখন অনেকের মাঝখান দিয়ে মাথাটা গলিয়ে এদিক ওদিক খুঁজে র্যাঙ্কটা পেলাম। 574 র্যাঙ্ক করেছিলাম, আমার এখনও মনে আছে। 574 র্যাঙ্ক করেছিলাম, কিন্তু তখন তো এত মেডিকেল কলেজ ছিল না। এখন এই র্যাঙ্কে যথেষ্ট ভালো, স্টেট র্যাঙ্কে যথেষ্ট ভালো কলেজ পাওয়া যেত। আমাদের সময় এই র্যাঙ্কটা করে ডেন্টিস্ট্রি পাওয়া যেত। তো আমার মনে আছে সেদিন আমি বাবাকে ফোন করলাম, একটা তখন বুথ ছিল 1993, বুথে ফোন করলাম, বাবা এরকম র্যাঙ্ক হয়েছে। বাবা বললো বাসে করে বাড়ি ফিরে চলে আয়। লাইফটা অন্যরকম ছিল। কোথায় বাড়ি ছিল? বেলঘড়িয়া, এখনও ওখানে আছে। তো মেডিকেল কলেজ থেকে আমি বললাম যে বাবা আমি ট্রামে যেতে চাই, ফার্স্ট ক্লাস উঠ। বাবা বললো ফার্স্ট ক্লাস ওঠার কি দরকার, সেকেন্ড ক্লাস উঠে চলে আয়। ফালতু সব, যাই হোক মনে নেই, বোধহয় সেকেন্ড ক্লাসে ফার্স্ট ক্লাসে শ্যামবাজার এলাম। শ্যামবাজারে একটা রেস্টুরেন্টে ধোসা খেলাম, খেয়ে বাড়ি ফিরে এলাম। এটা হচ্ছে আমার বিগিনিং। কিন্তু আমার খুব ইচ্ছে, আমার মার খুব ইচ্ছে যে আমি পরের বছর জয়েন্ট এন্ট্রান্স দিয়ে আবার চলে যাই। কারণ আমার বাড়িতে সত্যি বলতে কি আমার প্রচুর ডাক্তার, আমার জেনারেশন, আমার আগের জেনারেশন সবাই ডাক্তার, তারা ডেন্টিস্ট কেউ নেই। মানে আমার পরে হয়েছে, কিন্তু আমার আগের জেনারেশন কেউ ডেন্টিস্ট নেই। তো আমার মা বললো যে না, আবার জয়েন্ট এন্ট্রান্স দে। কী হলো, ভালো লেগে গেলো না কী হলো, ডেন্টিস্ট্রি পার্সু করলাম। সিনিয়র দাদারা বোঝালো, তখন ডেন্টিস্ট একদম অন্যরকম ছিল। সিনিয়র দাদারা বোঝালো না, এখানে ক্যারিয়ার প্রসপেক্ট ভালো, অত পোস্ট গ্র্যাজুয়েশন নিয়ে মারপিট করতে হবে না, গ্র্যাজুয়েশন করা থাকলেই ভালো কেরিয়ার হয়ে যাবে, ভালো প্র্যাকটিস হয়ে যাবে, ডেন্টিস্ট কম, ডেন্টিস্ট নেই। তখন তো জানতাম না যে সাংঘাতিক ডেন্টাল কলেজে পড়ে পারবে, তাতে অসুবিধা অবশ্য হয়নি, কিন্তু এই করে করে ডেন্টিস্ট্রি করে নিলাম। তারপর করার পর পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষা দেবো। বাবাকে বললাম যে বাবা অনেক বন্ধু ক্লিনিক করছে, তার সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েশন দেবো। বাবা বললো শোনো, পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষার জন্য আমি তোমাকে ফর্মের টাকাটা দিচ্ছি, যদি চান্স না পাও পরের বছর থেকে ফর্মের টাকা জোগাড় করে নেবো, আমি কিন্তু পয়সা দিয়ে সেকেন্ড টাইম করাবো না। আমি দেখলাম, আমি মাকে বললাম মা এটার মানেটা কি? বাবা ক্লিনিক করে দিয়েছিলাম। মা বললো যে না, তার মানে হচ্ছে এবার তোমাকে চান্স পেতেই হবে। আমি বললাম ও আচ্ছা, ইন্টারপ্রিটেশনের গন্ডগোল হয়েছে। যাই হোক, প্রথমবারই চান্স পেলাম। আমি হাউস স্টাফশিপটা কমপ্লিট করতে পারলাম না, মাঝপথে গিয়ে জয়েন করলাম। তারপর পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করলাম। তারপর আমি পেরিওডন্টিক্সে পোস্ট গ্র্যাজুয়েশন করলাম 2003। কিসে করলেন? পেরিওডন্টিক্স মানে মাড়ি আর হাড়ের প্রবলেম। আচ্ছা আচ্ছা, এতে করলাম। তো পেরিওডন্টিক্সে তখন ইমপ্লান্টোলজি হয়। আনফর্চুনেটলি ইন্ডিয়াতে ইমপ্লান্টোলজির কোনো ইমপ্লান্টোলজি, হ্যাঁ, মানে দাঁতের নতুন দাঁত লাগাবো ইমপ্লান্ট দিয়ে। তো ইন্ডিয়াতে তখন ট্রেনিং ফেসিলিটি নেই, খুব একটা দুটো কোর্স হয়। পুনেতে একটা কোর্স হতো রেঙ্গুনওয়ালা, ওটাই একমাত্র কোর্স, আর কোর্স ছিল না। তো আমি দেখলাম যদি শক্তি শিখতে হবে না, একটু পুনের কোর্সটা করলাম। করার পর আমাকে ওখানে একজন মেন্টর বললেন যে তুমি সত্যি শিখতে চাও, এই দেশে হবে না, বিদেশে যাও। ওই যে বেরোলাম, আর ঘোরা বন্ধ হলো না। এই ঘুরতে 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 আজকে তোমার এই রুমে এসে বসছি। আর এই যে কন্টিনিউয়াসলি একটা মানে পড়াশোনা করে যাওয়ার একটা টেন্ডেন্সি, এটা কি মানে এটা কি মানে কীভাবে হলো? এটা এতগুলো জায়গায় এতবার বিভিন্ন রকম পড়াশোনা কেন করতে হলো, বা কেন করতে ইচ্ছে হলো? দু একটা ইচ্ছে, দু একটা জেদ। আর মানে আমি জানি যে সমস্ত ভালো ডাক্তাররাই বলুক কি না বলুক, তারা কন্টিনিউয়াস আপগ্রেড করে। ঠিক, একদমই। মানে আজকের দিনে তোমার প্রফেশনাল তুমি বুঝতে পারছো যে
একটু এক কথা হচ্ছিল, তুমি বলছেন না এআই দিয়ে সিনেমাতে ইউজ করছো, ওটা বসে থাকলে আমি মিস করে যাবো, ওই ট্রেনটা বেরিয়ে চলে যাবে, একদমই তাই। আর ট্রেনটা পরে স্টেশন ক্রস করে বেরিয়ে যাবে, আমি ওই স্টেশনেই দাঁড়িয়ে থাকবো। আমাকে পড়তে তো হবেই, পড়তে হবে, ট্রেনিং নিতে হবে, আপগ্রেড করতে হবে, পরের জেনারেশনকে শেখাতে হবে। মানে আমি মনে করি যে নলেজ আগুনের মতন, হাতে যতক্ষণ আছে প্রদীপটা, পরের জেনারেশন হাতে না দিয়ে গেলে আমার সঙ্গে আমার জ্ঞান চলে যাবে, এর কোনো মানে নেই। অতএব টিচিং লেভেলে থাকতে হলে, টিচিং মানে শুধুমাত্র ক্লাসরুম টিচিং নয়, ওভারঅল ট্রেনিং, টিচিং, ওয়ার্কশপ, এগুলো করতে গেলে নিজেকে আপগ্রেড করতে হবে, তো নিজের ক্লিনিক্যাল কাজেও ভালো হয়, প্লাস পরের জেনারেশনকে দেওয়ার মতন জিনিসের রসদও বাড়ে। এবার ব্যাপারটা হলো ইমপ্লয়িদের ওটা তো কন্টিনিউয়াস, ওটা আমি ভালোবাসা বলে শিখেছি। লেজার ডেন্টিস্ট্রিতে এমএসসি করাটা খুব একটা গল্প আছে। গল্পটা হচ্ছে একটা অপমানের গল্প আছে। আমি একটা কোম্পানির হয়ে লেজার ট্রেনিং করাতাম 2009-10, তো 9-10-এ ট্রেনিং করাতাম। লেজার ট্রেনিং, লেজার জিনিসটা যদি একটু বলুন। লেজার হচ্ছে একটা, লেজার তো সব ফিল্ডে এখন ইউজ হচ্ছে। লেজার একটা লাইট, এটা একটা একটু পাওয়ারফুল লাইট, এটা দিয়ে কাটা যায়, এটা দিয়ে হিল করা যায়। এবার লেজারে ডেন্টিস্ট্রিতেও ইউজ তো হচ্ছে 2004-05 থেকে। তো কলকাতাতে সম্ভবত আমি প্রথম লেজার ডেন্টিস্ট্রি নিয়ে কাজ করা শুরু করি। তার আগে কেউ 2005-06 কেউ কলকাতা লেজার ছিলই না। আমি প্রথম লেজারটা কিন্তু এখানে ছিল না। আমার ভুবনেশ্বরে একজন বন্ধু আছে, ডক্টর সঞ্জীব প্রধান বলে, তার সেখানে গিয়ে করতাম। তারপরে আমি আর কি মনে হলো যারা লেজার কিনি, তারপর লেজার কিনলাম। তার আগে আমি ক্যালিফোর্নিয়া থেকে একটা লেজারের ডিপ্লোমা করেছি। এইবার যেটা নিয়ে কেন এমএসসি করার হলো, যে তখন আমাকে, ওটা একটা প্রাইভেট ইনস্টিটিউট ছিল, এবার আমি সেই কোম্পানিটা হয়ে বলতাম, এবার ওই বললে তো অনারেরিয়াম পাওয়া যায় কিছু। আমি দেখছি 1 বছর 1.5 বছর হয়েছে আমি কোনো অনারেরিয়াম ড্র করতে পারছি না। তখন আমি কোম্পানিটা দিল্লির একটা কোম্পানি ছিল, আমি যে কোম্পানিটা হয়ে বলতাম অরিজিনাল কোম্পানিটা, সেটা জার্মানির একটা কোম্পানি, আমি নামটা বলবো না এখানে, খুব বিখ্যাত একটি কোম্পানি। তো তাদের কাছে আমার অনারেরিয়াম ইয়েটা দিলাম, ফর্মটা, যে আমার তো এতগুলো লেকচার, প্রায় গোটা 20 লেকচারের অনারেরিয়াম বাকি। তখন বললো ঠিক আছে, উই আর সেন্ডিং ইট ফর দ্য কনসিডারেশন। পাঠানোর পর 1 মাস বাদে ওরা আমাকে বললো যে আমরা তোমাকে কিছু পে করতে পারবো না, এগুলো তোমাকে ধরে নিতে হবে যে এগুলো তুমি কমপ্লিমেন্টারি করেছো, কারণ তোমার কোনো ইউনিভার্সিটি ডিগ্রি নেই ফর লেজার ডেন্টিস্ট্রি। আচ্ছা। এবার এটা আমার কাছে খুব অপমানজনক লাগলো। এটা 2010 সালের ঘটনা। প্রথম কথা তো আমি ভেবে পেলাম যে আমি কী করবো, কারণ ইউনিভার্সিটি, কোনো ইন্ডিয়ান কোনো ইউনিভার্সিটি ডিগ্রি দেয় না, কোনো লেজার ডেন্টিস্ট্রি কোর্স নেই, এখনও নেই, আর আমেরিকাতেও নেই, শুধু ইউরোপে আছে। সেটা আমি ভাষা জানতাম, এবং সেগুলো প্রোগ্রামটার নাম এখনও চলে, এমডোলা বলে একটা প্রোগ্রাম আছে, ইউরোপিয়ান মাস্টার্স অফ লেজার। এবার সেটা অধিকাংশ সময় একটি মাত্র ইউনিভার্সিটি ছিল, জার্মানিতে একটি ইউনিভার্সিটি, আখেন ইউনিভার্সিটি। এটা ছাড়া বাকি যে কটা ইউনিভার্সিটি, স্পেনে, তারপর ইটালিতে, রোমানিয়াতে, বেলজিয়ামে, সবাই ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে করে, ইংরেজিতে কেউ করে না। আমি ওই ল্যাঙ্গুয়েজগুলো জানি না, স্প্যানিশ, ইটালিয়ান, ওরা করে হচ্ছে ফ্ল্যামিশ, আর এরা রোমানিয়ায়। আমি একটা ল্যাঙ্গুয়েজে জানি না, তো প্রশ্ন, আর টাকাও লাগতো তখন। কিন্তু ওই যে মনের মধ্যে অপমানবোধটা হলো না, যে আমার ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে আমি খুঁজতে শুরু করলাম কী করা যায়। 1.5 বছর খুঁজেছি, 2010-এর শেষ থেকে 2012 পর্যন্ত খোঁজার পর হঠাৎ করে দেখলাম রাপালো বলে একটা জায়গা, তুমি জানো কি না জায়গাটার নাম, আমিও জানতাম না। রাপালো বলে একটা জায়গাতে, ইটালিতে একটা ফেলোশিপ প্রোগ্রাম হচ্ছে, ইউনিভার্সিটি অফ জেনোভার, ওরা ইংলিশে প্রোগ্রামটা দিচ্ছে। সো আমি বললাম অ্যাটলিস্ট একটা তো ইউনিভার্সিটি কিছু স্ট্যাম্প হবে, ফেলোশিপ। আমার বাবাকে বাবা বললো রাপালো জায়গাটা কোথায়, তাই তো জানি না, এটা লিগুরিয়া, মানে আমি বলছি সেটা হচ্ছে জেনোয়া যে সিটিটা, যেখানে ক্রিস্টোফার কলম্বাসের বাড়ি, তার থেকে কাছে। ওখানে 3টে পরপর এরকম লিগুরিয়ান সি ফ্রন্ট আছে, সান্তা মার্গারিতা, রাপালো, এরকম 3খানা আছে, সব পৃথিবী বিখ্যাত লোকেরা ওখানে থাকে, দলচে গাবানা, ম্যাডোনা, বার্লুসকনি, এরা সবাই ওখানে থাকে। এটা একদম মেডিটেরিয়ান কোস্টে, ইটস লাইক হেভেন। তো আমি কিছু না বুঝে সুঝে এখান থেকে সোজা চলে গেলাম রাপালো। এক্সেলসিয়ারে ছিল, ফেলোশিপটা করলাম, কিন্তু উইথ আ রে অফ লাইট, যে বললো নেক্সট ইয়ারে উই আর প্ল্যানিং, ওদের অলরেডি একটা এমএসসি প্রোগ্রাম ছিল বাট ইটালিয়ানে, উই আর প্ল্যানিং ইন্টারন্যাশনাল কোর্স স্টার্ট করবো, 1 বছর হয়ে গেছে, এটা ইংলিশে হবে।
তোমাদের মধ্যে কেউ কেউ ইন্টারেস্ট আছে? আমরা প্রায় গোটা ওই প্রোগ্রামটা করতে আমরা 25 জন গেছিলাম, গোটা 8-10 জন ইন্টারেস্ট দেখালাম এবং প্রোগ্রামটা ওপেন করলো, তখন আমি করতে গেলাম। আচ্ছা, ওটা একটু জেদের বসেই করেছি, কিন্তু আমি ওই প্রোগ্রামটা কোনো অনেক কিছু শিখেছি। কারণ লেজার ডেন্টিস্ট্রিতে আমি প্রত্যেকটা সাবজেক্টে লেজারের অ্যাপ্লিকেশন পড়ানো হতো, এবং ওখানে সব ইউরোপে আমি গিয়ে প্রথমবার দেখলাম যে প্রচুর লোক যারা পড়ায় তারা অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে প্রচুর অন্য ইউনিভার্সিটি থেকে ইনভাইটেড, এবং এটা হওয়াতে যেটা হলো সব সাবজেক্টের খুব গ্লোবাল লেভেলের ডেন্টিস্টদের কাছে, একদম টপ লেভেল, যাদের আর্টিকেল পড়েছি, যাদের বইয়ে লেখা পড়েছি, তারা ডিরেক্টলি তাদের কাছেই পড়তে পারবে। এতে আমার প্রচুর ইন্টারন্যাশনাল কানেকশন হলো। এবং এটা তো মানে কালকে তুমি মুভি করছো, আজকে কালকে তোমাকে যদি তুমি ক্রিস্টোফার নোলানের সঙ্গে একটা প্রজেক্ট করো, অবভিয়াসলি তোমার এক্সপিরিয়েন্স একদমই তাই লেভেলে বাড়বে ন্যাচারালি, যা হয় একজন গ্লোবাল স্ট্যান্ডার্ড যে কোনো ফিল্ডের লোক। এই প্রোগ্রামটা যেহেতু লেজার ডেন্টিস্ট্রির সমস্ত কটা স্পেশালিটির সঙ্গে ডিরেক্টলি অ্যালাইড, মানে সমস্ত কিছু লেজার দিয়ে করা যায়, প্রত্যেকটা সাবজেক্ট বেসড একজন আসতেন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটি অফ গেন্ট থেকে, ইউনিভার্সিটি অফ বার্সেলোনা থেকে, তারপর ওয়ারউইক শায়ার ইউনিভার্সিটি থেকে, হার্ভার্ড থেকে, এসব টপ লেভেলের লোকেরা এসে আমাদের লেকচার করতেন। দেন আই কুড রিয়েলাইজ দ্য ওয়ার্ল্ড ইজ সো বিগ ফর ডেন্টিস্ট্রি। মানে হয় না একটা হঠাৎ করে একটা মানে অ্যাবসলিউটলি আমার একটা উন্মেষ হলো, আমি দেখলাম যে দ্য অ্যাপারচার গট ওয়াইডেন্ড, আচ্ছা যে স্পেকট্রামটা এত বড়, এত ভাস্ট, এত লেভেলে। এই নেশাটা খুব মানে অন্য লেভেলের নেশা। হয় না, তুমি ধরো সাধারণ নর্মাল চা খাও, কালকে থেকে তুমি হঠাৎ মনে করলে যে তুমি একটা এমন একটা অরেঞ্জ পিকো খেলে, সেই থেকে টেস্ট লেভেলটা চেঞ্জ হয়ে যাবে না? কারেক্ট, একদমই তাই। ওটা যে হলো, তারপরে আমি আর পড়া বন্ধ করতে পারলাম না, এটা আমার মধ্যে ইনার্শিয়ার মতন ঢুকে গেল। যেই সময় ডেন্টিস্ট্রি শুরু করেছেন আপনি, আর তারপর তো একটা দীর্ঘ সময় কেটেছে, এবং আপনি যেরকম বললেন একটা চোখের সামনে পৃথিবী খুলে গেল নতুন করে, এবং দেখলাম বিষয়টা অনেক হিউজ। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ডেন্টিস্ট্রি, এই যে একটা তো এভলিউশন হয়েছে ডেন্টিস্ট্রির, ওই সময় থেকে এই সময়ের মধ্যে আপনি কি কি সবচেয়ে বড় চেঞ্জ দেখতে পেয়েছেন? চেঞ্জ তো বিশাল, মানে অ্যাবসলিউটলি কোনো মিলই নেই। প্রথম কথা হচ্ছে যে যদি ইন্ডিয়ান সিনারিও বলি তাহলে একরকম চেঞ্জ, গ্লোবাল সিনারিওতে আরেক রকম চেঞ্জ। গ্লোবাল সিনারিওর চেঞ্জটা নিয়ে আমরা আগে ডিসকাস করছিলাম যে এখন কিন্তু সব ডিজিটালি ড্রিভেন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং আমি শিওর যেভাবে ডেন্টিস্ট্রিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে, রোবোটিক্স ইন ডেন্টিস্ট্রি অলরেডি আসতে শুরু করেছে, নেক্সট 5 বছরে ইট উইল ওভারকাম। এবং একটা সময় আসবে যেখানে, প্লাস জাপান একটা নতুন স্টাডি করেছে, অলরেডি ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে 2030-এ, দিয়ে সেইং যে ওরা দাঁতের স্টেম সেল দিয়ে দাঁত তৈরি করে দেবে। হ্যাঁ, দে হ্যাভ অলরেডি ডান ইট। সো জাপান অলরেডি ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে 2028 থেকে 30-এর মধ্যে। অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ইট উইল হ্যাপেন। ইনিশিয়ালি হয়তো কস্ট বেশি থাকবে, যে কোনো জিনিস ইনিশিয়াল কস্ট বেশি থাকবে, কিন্তু সেটা কমে যাবে। ওরা বলছে যে দে উইল ইমপ্ল্যান্ট স্টেম সেল ডিরেক্টলি অ্যান্ড টুথ উইল গ্রো। যেরকম বাচ্চাদের দাঁত বেরিয়ে আসে আমরা তো ডাইফিউরন্ট, মানে 2 বার দাঁত ওঠে, আর হাঙর টাগরদের পলিফিউরন্ট সারা জীবন পড়লেই আবার ওঠে। মানে আমরা সেই সময়ে চলে এসেছি যে পড়ে গেলে কোনো অসুবিধা নেই, ওখানে করে দিলে আবার দাঁত গজাবে নতুন। নেক্সট 5-6 ইয়ার্স ওয়ার এক্সপেক্টিং। সো তুমি বুঝতেই পারছো যে কোথা থেকে শুরু হয়ে স্পেকট্রামটা কোন জায়গায়। আগে হাতুড়ি বাটালি মেরে দাঁত বের করা হতো, সেখান থেকে আমরা নতুন দাঁত তৈরি করার কথা ভাবছি স্টেম সেল দিয়ে। এই লেভেলের স্পেকট্রামে চেঞ্জ হয়েছে। আর এআই একেবারে খুবই অলরেডি ঢুকে গেছে। হ্যাঁ, মানে ঢুকে গেছে, মানে বলছি তো যে একটা মানুষ তার দাঁতের পজিশন থেকে শুরু করে তার হাসির চেঞ্জ কীরকম হতে পারে পুরোটা এআই জেনারেট করে, এবং সেটা অ্যাবসলিউটলি পারফেক্ট। মানে এখন, এবং সেটা করার জন্য আমার যদি একটা আজকের দিনে তো এতে সুবিধা হয়ে গেছে, তো আমরা তো একটা গ্লোবালাইজড একটা ভিলেজে চলে এসেছি। আমি মনে করলাম আমেরিকার কারো কাছ থেকে আমি এক্সপার্টাইজ করবো, তাকে আমি আমার পেশেন্টের ফেস আর দাঁতের ফাইল স্ক্যান করে পাঠিয়ে দিলাম, সে দেখে সেখানে প্ল্যানিং করে আমাকে আবার পাঠিয়ে দিল, আর আমি শুধু ওটা নেবো, নিয়ে কপি পেস্ট করতে পারি। এতটাই অ্যাডভান্স। আমার দরকার নেই। আমার সে আগে হলে কী হতো, আমেরিকা আমরা সেই ইয়েতে কী বলে দেয়া নেয়া ছবিতে দেখেছি না, যে একজন অস্ট্রিয়া থেকে একজন আসছে টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট করার জন্য, সেজন্য সুকান্তর করার জন্য উত্তম কুমার কনসার্ট করছে। ঠিক। এখন আসার দরকার নেই।
এখন এই জিনিস আসতে চলেছে, যেদিন সার্জারিটা ওখান থেকে রোবোটিক্সে বসে করতে পারবে, যে যার এক্সপার্টাইজ আছে, এখানে শুধু রোবট আর্মটা মুখে নিয়ে ঢোকালেই হবে, ওই আর্মটা করে দেবে, ও ওখানে বসে প্রোগ্রামিং করতে হবে। দ্যাট ইজ কামিং ভেরি সুন ইন নেক্সট 5 years শিওরলি। 5 বছরের মধ্যে, কারণ 5 বছরে এখন না, আগে ওয়ার্ল্ড চেঞ্জ হতে 10, 12, 13 বছর একদম, এখন খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে। তুমি ভেবে দেখো যে আমরা খুব গ্রস এক্সাম্পল দিচ্ছি, মোবাইল ফোন কি ফাস্ট। একটা সময় আমি মোবাইল ফোনে, আমি যখন ছোট মানে কি কলেজ লাইফে সিনেমায় দেখেছি, হলিউড মুভিতে যে মোবাইলে কথা বলছি, ভেবেছি কোন হয়তো সত্যি হবে। তারপরে দেখেছি যে সায়েন্স ফিকশনে ফোনের মধ্যে ছবি উঠছে। আজকে বাচ্চাদের এটা বলে দূর, এটা তো নর্মাল জিনিস। হ্যাঁ, আমরা ভিডিও কল যখন টিভিতে দেখেছি, সিনেমায় দেখেছি যে ভিডিওতে কথা বলতে পারছে একে অপরের সঙ্গে, আমাদের মনে হতো যে এই বাবা, এইটা তো কোনোদিন অনেক আমরা দেখতে পারবো না, মানে এটা কি কোনোদিন হতে পারে নাকি, এরকম আর কোনোদিন হবে? আমরা তো আমাদের জীবদ্দশাই দেখলাম এটা। একদমই তাই। এবং আগে চেঞ্জ হতো, কিন্তু চেঞ্জ হতে যে সময়টা লাগতো, এখন অনেক ফাস্ট চেঞ্জ হচ্ছে। এবং একটা এভলিউশন ট্রেন যদি তৈরি হয়, সেটা এত ফাস্ট মুভ করছে সেই ট্রেনটাতে, এবং সেটার এত রকমের আরবোরাইজেশন হচ্ছে চারিদিকে, এত রকমের পসিবিলিটিস তৈরি হচ্ছে, এবং প্রত্যেকটা এত ফ্রুটফুলি হচ্ছে। সো ইটস হিউজ। অ্যান্ড আমার একটা জিনিসও মনে হয়, সেটা হলো এআই। আপনিই বলছিলেন যে এআইকে যদি অ্যাকসেপ্ট না করে মানে বেশ কিছু মানুষ, এবং সেটা মনে হয় যে কোনো ফিল্ডেই, তাহলে সেটা একটা ডিফিকাল্টি ক্রিয়েট করতে পারে। কারণ এআই কিন্তু সমস্ত ফিল্ডে ঢুকতে চলেছে, মানে কোথাও বাদ থাকবে না। আমাদের এখন সিধুইয়াটা হতে হবে, মনের জানলা খুলে রাখতে হবে, যা আসছে নিতে হবে, জানলা বন্ধ করলেই প্রবলেম। একদম, দেখা যাবে সবাই ট্রেনে চলে গেছে, আমি স্টেশনে একা বসে আছি। আমি ভাবছি যে দূর, এই ট্রেনটা করে যাবো না, পরের ট্রেনে যাবো। পরের ট্রেনটা আর কখন আসবে, আর সেই ট্রেনটায় উঠলে আদৌ এই ট্রেনটাকে ধরা যাবে কিনা, এর কোনো রকম গ্যারান্টি আজকে দিই। একদমই। তো এরকম লেভেলে মানে আগামী 5 বছরের মধ্যে এটা হতে চলেছে। 5 বছর মধ্যে বেশি বলছেন, একদম। অলরেডি বেশ কিছু সিস্টেম হয়ে গেছে, যেগুলো হয়তো ইন্ডিয়াতে আসছে একটু স্লো, হয়তো ফিনান্সিয়াল কারণে, বা যেগুলো গ্লোবালি হয়ে গেছে, তাতেই আমরা এআই এর দ্বিতীয় তৃতীয় ধাপে এসে দাঁড়িয়েছি। বেশ, এটা গ্লোবালি হয়তো 2-3 বছর হয়ে যাবে, ইন্ডিয়াতে আসতে 5 বছর হয়ে যাবে, অ্যাবসলিউটলি হয়ে যাবে। আর সাধারণ মানুষের মধ্যে ডেন্টিস্ট্রি নিয়ে বা অ্যাস্থেটিক্স অফ স্মাইল, এই পুরো বিষয়টা নিয়ে সেই সময় থেকে আজকের মধ্যে কতটা পরিবর্তন সাধারণ মানুষের মাইন্ডসেটে হয়েছে? বেশ কিছুটা হয়েছে। কারণ ট্রিটমেন্টগুলো আগের থেকে অনেক লেস ইনভেসিভ এবং অনেক বেশি প্রেডিক্টেবল হয়েছে। মানে আমি দেখেছি, মানে আমার এই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে 20-21 বছরের এক্সপিরিয়েন্সে আমি দেখেছি, মানুষ, কারণ যে কোনো ট্রিটমেন্ট করাতে তো কিছু হলেও ইনভেস্টমেন্ট আছে, খরচা হয়, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। এবার মানুষ তখনই সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে যখন সে মনে করে আমি যে জিনিসটা দিচ্ছি, যে ভ্যালুটা দিচ্ছি, সেই ভ্যালুটার এগেনস্টে আমি যে রিটার্নটা পাচ্ছি, সেটাই ভ্যালুটার সঙ্গে ম্যাচ করে। কারেক্ট, একদম। যে কোনো কিছু আমরা ন্যাচারালি তাই, একদমই তাই। কালকে যদি ইলিশ মাছ খেতে আমি ভালোবাসি, কিন্তু কালকে বাজারে 5,000 টাকা ইলিশ মাছ কিলো হয়ে যায়, তখন আমার পেইং এবিলিটি থাকলে আমি ভাববো যে কারণে যতক্ষণ ধরে আমি ইলিশ মাছটা এনজয় করি, সেটা কি 5,000 টাকার ইকুইভ্যালেন্ট? ঠিক আছে। এইবার আমি মাছওয়ালাকে বলবো, কিরে পদ্মার ইলিশ তো, সত্যিকারে ভালো টেস্ট হবে তো? বাড়িতে এসে যদি দেখি ইলিশের টেস্ট নিই, পরের দিন মাছওয়ালাকে বলবো না গিয়ে আমি বিক্রি করছি, এই তুই কী দিলি রে, এত দাম নিলি, একদম কোনো গন্ধই নেই। সেরকমই ডেন্টিস্ট্রির কিন্তু একটা সময় ছিল যখন আমরা, কেন লোকে এটা করতো না, লোকের কাছে প্রেডিক্টেবিলিটি ছিল না। এবং সত্যি লোকের কাছে কেন, ডাক্তারদের কাছেই প্রেডিক্টেবিলিটি। তারা ভাবতে, মানে এই ভাবতো করছি হয়তো থেকে যাবে, এই হয়তো থেকে বেরিয়ে একদম নিশ্চয়, এই জায়গাটা আমরা অনেক ধাপে গিয়েছি। সেটা ডেন্টিস্ট্রি বলে না, ওভারঅল মেডিকেল সায়েন্সেসই। এবার মেডিকেল সায়েন্সেস তো তার তো একটা লিমিটেশন আছে, ছিল, থাকবেও, কারণ নাহলে তো মানুষ অজেয় অমর হয়ে যাবে, তা তো হবে না। কিন্তু প্রেডিক্টেবিলিটি অফ দ্য সায়েন্স, আগে যে জিনিসটা ছিল সেটার থেকে, যেহেতু আমরা এত নলেজ, এত রকমের টেকনোলজি, এত রকমের ব্রেইন চার্নিং আমরা ইনপুট করছি, ন্যাচারালি তার ফল তো ভালো হবেই। আমাদের বাংলা একটা পুরনো কথা আছে, যত গুড় তত মিঠে। যত গুড় দেবো, আর কিছু হোক না, মিষ্টি তো পারবেই। সেরকমই এত যখন উপাদান আমি ডেন্টিস্ট্রিতে দিচ্ছি, বা ওভারঅল হেলথ কেয়ার সায়েন্সেই দিচ্ছি,
তার তো আউটকাম আসতে বাধ্য, এবং সেটা অনেক প্রেডিক্টেবল। সেই জন্য মানুষের মাইন্ডসেটটাও চেঞ্জ হয়। তারা জানে আজকে যদি আমি একটা কোনো কিছুতে ভ্যালুতে ইনভেস্ট করি, সবাই ROI দেখে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সমস্ত কিছু। আমার রিটার্নটা অনেক প্রেডিক্টেবল এবং সেটা ঠিকঠাক। সেই জন্যই অ্যাওয়ারনেস হয়তো আগেও ছিল, কিন্তু তারা ভাবতেন যে আমি যেটা দেবো তার বদলে যেটা পাচ্ছি সেটা কি সত্যি সত্যি এর বিনিময়ে পাওয়ার মতন একটা ওর্থ, সেটা নয়। আজকের দিনে কিন্তু সেই আইডিয়াটা হয়েছে। আজকের দিনে ডেন্টিস্ট্রি ইন্ডিয়াতে চ্যালেঞ্জ যেটা নিয়ে কনসার্ন কথা হচ্ছে, সে চ্যালেঞ্জটা হচ্ছে যেহেতু প্রচুর নাম্বার অফ ডেন্টাল কলেজ হয়ে গেছে, নতুনদের জন্য ডাক্তারি যারা পড়ে আসছে তাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে তাদের ট্রেনিং লেভেল কীরকম হবে, কারণ ট্রেনিংগুলো আস্তে আস্তে এক্সপেন্সিভ হচ্ছে। এবং মুশকিলটা যে তারা যদি ট্রেনটা মিস করে যায় তারা সেই লেভেলে যেতে পারবে না। এইবার পেশেন্টের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবাই তো বলছে আমি এটা করি, পেশেন্টদের পক্ষে এই খড়ের গাদায় সূচ খোঁজা মুশকিল, কোন সূচটা আসলে সেলাইটা হবে। মানে সবাই বলছে করি, কিন্তু কে অ্যাকচুয়ালি প্রপারলি ট্রেন্ড ওয়েতে করছে এবং ঠিক কাজটা ডেলিভার করছে সেটা বুঝবে কী করে লোকে? খুব ডিফিকাল্ট। এইটাই তো প্রবলেম, এইখানে ডিলেমা। যদি পেশেন্ট তো ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করে না, দেখি তো আপনি থার্ড প্রফেশনালে কত নাম্বার পেয়েছিলেন। ডাক্তার মানে ডাক্তার, তার ট্রেনিং লেভেল বোঝা খুব মুশকিল। এইটা কিন্তু সত্যি একটা আমাদের ডাক্তারদের দিক থেকে এই জিনিসটা কমিউনিকেট করা খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেছে, যে আমি ডাক্তার হিসেবে যেটা ডেলিভার করছি সেটা একটা সলিড এভিডেন্স বেসড ট্রেনিং প্রোগ্রাম থেকে আমি শিখে স্কিলটা অ্যাকোয়ার করে অ্যাপ্লাই করে প্রুভেন একটা জিনিস আপনাকে আমি দিচ্ছি। এই জিনিসটা খুব মুশকিল। মানে কলকাতা শহরে তো অনেকেই বেকড রসগোল্লা বানায়, তার মধ্যে কিছু কিছু দোকানের বেকড রসগোল্লা সোকল্ড অথেন্টিক, কারেক্ট। অনেকেই ক্ষীর দই বানায়, কোনো কোনো জায়গার ক্ষীর দই বেশি অথেন্টিক। ক্ষীর দই তো অনেকেই বানায়, কিন্তু মানে সেটা একটা এই বোঝাটা মুশকিল হলো। এটা কী করে বুঝবে? তুমি যেটা বলছো সত্যি বোঝা ডিফিকাল্ট। মানে এটা তো মানে ডাক্তারকে গিয়ে দেখি আপনার ডিগ্রিগুলো বের করুন, এটা তো করা যায় না, এটা করবেও না কেউ কোনোদিন। হ্যাঁ, এবার মুশকিলটা কি? তুমি যে মিডিয়াতে কাজ করো, যে মাধ্যমে কাজ করো, তুমি 5টা ছবি দেখলে, মানে দেখো আমি খুব একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো সত্যজিৎবাবুর পথের পাঁচালী যদি কেউ দেখে, সে অলরেডি বুঝতে পারবে এই ভদ্রলোক একটা ডিফারেন্ট লিগ। একদম। তারপরে যখন সে অপরাজিত দেখছে, দেবী দেখছে, তখন সে বুঝতে পারবে কমপ্লিটলি ডিফারেন্ট লিগ। অতএব এক্সপেকটেশন লেভেলটাই লোকে বুঝে যাবে এ হচ্ছে একজন এমন ডিরেক্টর যাকে আমি বিশ্বাস করতে পারি। অ্যাবসলিউটলি। মানে আমাদের ক্রিয়েশন, আমাদের কাজই তো আমাদের বিশ্বাসযোগ্যতা তৈরি করে। আমাদের ক্ষেত্রে মুশকিল হলো আমি যে ভালো কাজ করি সেটার প্রমাণ কি? প্রমাণ অবশ্যই পেশেন্স। এক্স্যাক্টলি, সেটাই তো আমি বলতে চেয়েছি। প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে আজকাল খুব ট্রেন্ড হয়েছে ডাক্তাররা ছবি তুলে ফেসবুকে দিচ্ছে, কিন্তু মুশকিলটা হচ্ছে কাজের কোয়ালিটি সেটার দুরকমভাবে তার মূল্যায়ন হতে পারে। একটা হলো পেশেন্টরা বলছে যে দারুণ, দ্বিতীয় হচ্ছে আমার পিয়ার গ্রুপ আমাকে ধন্য করছে। একজন ডাক্তার বলছে ভালো, কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং জিনিসটাকে বাজারে ছড়িয়ে দিলাম, তারা তো মূল্যায়নের অ্যাসপেক্টটা বুঝতে পারবে। ঠিক ঠিক ঠিক, তারা কোন দিক থেকে কোন প্যারামিটারে মূল্যায়ন করবে তারা জানে না। সেটাই তো বক্তব্য। মানে আমার বক্তব্য হচ্ছে যে এই মূল্যায়ন করাটা মুশকিল। আমি একটা খুব গ্রস এক্সাম্পল দিই। আমি একজন খুব ভালো পাইলটের প্লেন চালাচ্ছি, আমি প্লেনে বসলে তার টেক অফ ল্যান্ডিং দেখে বুঝবো যে কীরকম চালায়। কিন্তু ওই ককপিটে একটা ছবি নিয়ে যদি বলি আমি প্লেন চালাচ্ছি, দুর্দান্ত চালাচ্ছি বলে ফেসবুকে দিই, যারা ফেসবুক দেখছে তারা কি বুঝতে পারবে প্লেনে চড়ার এক্সপিরিয়েন্সটা কীরকম? মুশকিলের ব্যাপার, খুবই মুশকিল। মানে যে যতক্ষণ তার এক্সপিরিয়েন্সটা না হচ্ছে, এবার যদি কেউ তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে থাকে, প্লেন থেকে নেমে সবাই বলে দারুণ চালিয়েছে, বুঝতেই পারেনি যে ল্যান্ডিং হয়েছে, তখন লোকে বুঝবে। সো এটা একটা, এবং এটা পেশেন্টরাই বিভিন্নভাবে পেশেন্টরাই তো যে কোনো ডাক্তারের তার স্কিল, নলেজ, ব্যবহার সমস্ত কিছু রিফ্লেক্ট, ওই আয়নাটা হচ্ছে তার রোগীরা। ঠিক ঠিক ঠিক, ওই আয়নাটা প্রত্যেক দিন তার মুখ দেখায় যে আমি আয়নাটা ঝাপসা দেখাচ্ছি নাকি আমি আয়নাটায় স্বচ্ছ আছি। কারেক্ট। ওটা হচ্ছে রোগীদের কথাবার্তা, রোগীদের আমার প্রতি ব্যবহার, রোগীদের আমার কাছে আসা, এবং আমার কাছে যে
অভিজ্ঞতা তারা সঞ্চয় করলো সেটা 5 জনের কাছে ছড়িয়ে দিচ্ছে তার উপর ডিপেন্ড করে। এবং হয় সত্যি ভালো ডাক্তার হলে বলে যে দারুণ, হ্যাঁ ওনার কাছে যান, আমাকে অনেকেই বলে, আমরা সবাই বলি ইনফ্যাক্ট, মানে আমরা ইনফ্যাক্ট এটা তো আরও বেশি করে করি, কারণ ডাক্তার, ভালো ডাক্তার আমরাও খুঁজতে থাকি সবসময়। যখনই পাই তখন মনে হয় কি এনার কাছে আরও অনেককে পাঠাই, কারণ আমি জানি যে সবাই কিন্তু ভালো ডাক্তার খুঁজছে যে কোনো ক্ষেত্রেই হোক। ডাক্তারি পুরো ওভারঅল হেলথ সায়েন্স, ডাক্তার জিনিসটা কিন্তু শুধু স্কিল নয়, সেখানে একটা সাইকিক কম্পোনেন্ট আছে এবং ডাক্তার পেশেন্টের একটা রসায়ন আছে। এইটা যদি ম্যাচ না করে না, এটা যদি জেল না করে, ঠিক আমি হয়তো হাইলি স্কিল, কিন্তু তুমি আমার কাছে এলে তোমার সঙ্গে আমার এমন একটা কিছু হলো, কোথাও একটা কিছু হলো, হয়তো উপরে উপরে বোঝা যাবে না, কিন্তু কোথাও একটা এমন কিছু হলো, তুমি পরে বলে ডাক্তারটা হয়তো কাজটা ভালো করেছে, বাট আমার অনেকগুলো ফ্যাক্টর আছে, অনেকগুলো ফ্যাক্টর। তার মধ্যে ক্লিনিক্যাল স্কিল যেরকম একটা ফ্যাক্টর, ডাক্তারের সঙ্গে জেলিং, তার সঙ্গে বিহেভিয়ার থেকে শুরু করে সমস্ত কিছু। আমি এই কথাটা আগেও কোনো পডকাস্টে হয়তো বলেছি, ডাক্তার যদি অ্যাকচুয়ালি বন্ধু না হয় না, ডাক্তার কাছে লোকে মানুষ আত্মসমর্পণ করে দেবে, মানে যে কোনো জিনিস। আপনি ডাক্তার, আমার সমস্ত অলমোস্ট অল দ্য পেশেন্ট আমি তাদের বলি, আপনি বুঝে নিন এটা, ডাক্তার আপনি যা ভালো বুঝছেন সেটা করুন। মাঝে মাঝে এই এম্বারাসমেন্টটা হয়, আরে আমার উপর কতটা বিশ্বাস করছে। এবার আমি যদি তার এই বিশ্বাসযোগ্যতাটা প্রত্যুত্তর না দিতে পারি, প্রতিদান না দিতে পারি, তাহলে তো তার বিশ্বাস, এটা তো একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। এবার সেই জন্যই বলছি ডাক্তারের এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সে তো শুধুমাত্র রোবট নয় যে একটা ক্লিনিক্যালি কাজটা করে দেবো, তার সাথে মানুষ, দুজন মানুষের যদি মানে মানসিক ফ্রিকোয়েন্সিটা ম্যাচ না করে, তাহলে কিন্তু সে ডাক্তারের কাছে কোনো কাজ করানো সম্ভব একদম পসিবল, মানে কোনো ফিল্ডেই নয়। আর দাঁতের ডাক্তারির ক্ষেত্রে একটা বড় অসুবিধা আছে, অসুবিধাটা হচ্ছে একদিন জিনিসটা শেষ হয় না, এটা একটা লং প্রসেস। যে কোনো একটা প্রসেস শুরু হলেই, মানে খুব কম দাঁতের ট্রিটমেন্ট আছে, ডেন্টাল ট্রিটমেন্ট আছে, যেটা হয়তো সিঙ্গেল সেটিংয়ে শেষ হয় একটা। অধিকাংশ সময় ডাক্তারের কাছে 4 বার 5 বার 6 বার, যে লোকটাকে আমি পছন্দ করে 4 5 বার 6 বার দূর, একদমই তাই। অতএব পেশেন্টদের ক্ষেত্রে এটা বোঝার খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট আছে যে আমি যার কাছে যাচ্ছি তার সঙ্গে আমি কতটা জেল করতে পারছি, এটা খুব ইম্পর্ট্যান্ট। ওই ল অফ অ্যাট্রাকশন ভীষণ কাজ করে ডাক্তারি ক্ষেত্রে, যার প্রতি আমি অ্যাট্রাক্টেড হবো না। আমি দেখেছি কোনো ক্ষেত্রে, সত্যি বলছি, তোমার সঙ্গেই বলছি, কিছু পেশেন্টের আমি খুব ভালো কাজ করি না, আমার নিজের মাপার নিরিখে মনে হচ্ছে কাজটা আরও ভালো হতে পারতো, কিন্তু তারা আমাকে ছেড়ে যায় না। আমি অনেকবার বলেছি আপনি অন্য কারোর কাছে যান না, না ডাক্তারবাবু আপনার কাছে যাবো, যায় না, মানে 1 বছর 2 বছর না, 10 বছর 15 বছর ধরে তারা আমার কাছে আসছে, আমি বললেও যায় না। আমার এখানে এই তোমার প্রোগ্রাম শুনবে, তারা বললো আপনি বলেছেন কেন, আমরা কোনোদিন আপনাকে ছেড়ে যাবো না। এটা হয়, এটা। আর ডাক্তারি করতে গেলে না একটু লাক দরকার আছে, লাক ইন দ্য সেন্স অনেক সময় হয় জীবনের প্রথম দিকে, এটা হয়নি জীবনের প্রথম দিকে, আমি আমার বন্ধু বান্ধবদের শুনেছি কিছু এমন পেশেন্ট যাদের সঙ্গে তার জেল করেনি, হয়তো পেশেন্ট যিনি এসছেন সে ভালো মানুষ, এও ভালো মানুষ, কিন্তু দুজনের কেমিস্ট্রি ম্যাচ করছে না, তাহলে কিন্তু একটু ফ্লারিশ করা একটু লেট হয়ে যায়। শুধু অতএব আমি বারবার বলি ডাক্তার সিলেকশনের ক্ষেত্রে শুধুমাত্র ক্লিনিক্যাল স্কিলটা শুধু ইম্পর্টেন্ট নয়, হিউম্যান টাচ এবং মেন্টাল ফ্রিকোয়েন্সি ম্যাচ করাটাও ইকুয়ালি কারেক্ট। আচ্ছা, জেনারেলি মানুষের এখনও তো বিভিন্ন সব সেগমেন্ট নিয়ে মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে প্রচুর মিথস আছে। তো ডেন্টিস্ট্রিতে সবচেয়ে বেশি মিথস কি আছে যেটা ডিবাঙ্ক করা দরকার? আচ্ছা বলি, ডেন্টিস্ট্রির মিথগুলো না আরব্য রজনীর মতন, এত মিথ, তাহলে তোমার সঙ্গে আমার সহস্র রজনীর এপিসোড করতে হবে। তাও মোটামুটি একটা কমন বলছি মানে ডেন্টিস্ট্রির সাংঘাতিক মিথ আছে, মানে যেটা বিজ্ঞান এবং অপবিজ্ঞানের মাঝখানে একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে। এবং ডেন্টিস্ট্রির ব্যাপারে যত ইনপুট ডাক্তার ছাড়া লোকেরা দেন, সেরকম ইনপুট খুব কম সাবজেক্টে দেওয়া হয় এবং সেগুলোর সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। ভাগ্য বলো ডেন্টিস্ট্রি একদম দাঁত থেকে ডিরেক্টলি লোকে মরে যায় না হয়তো, সেই জন্য প্রচুর পেশেন্ট বেঁচে আছে, আদারওয়াইজ সেগুলো ফলো করলে খুব মুশকিল ছিল। আমি একটা করে বলি, কয়েকটা বলি, যেহেতু তুমি আমি আনস্ক্রিপ্টেড কথা বলছি, সবগুলো তো লিস্ট হু করে মুখস্থ, কতগুলো যেগুলো মাথায় আসছে। প্রথমে ডেন্টাল
হেলথ কেয়ারের ডেন্টাল বাড়িতে যে হোম কেয়ার নিয়ে বলি, হোম কেয়ার নিয়ে আগের বার বলেছি পডকাস্টে, বলে খুব গালাগাল খেয়েছি, সেটা আবার গাল খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি এবং বলছি। সর্ষের তেল এবং নুন দিয়ে দাঁত মাজা অত্যন্ত উপকারী। এটা বলে অনেকে না, তুমি রাস্তায় বুম নিয়ে বেরো, 100 জন 90 জন বলবে। আপনি নিজে মাজি না, কিন্তু আমার কাকুর খুড়তো মেশোর কাছে শুনেছি, উনি বলেছিলেন। এরকম বিভিন্ন রকম লোকের কাছে বেরো, সর্ষের তেল দিয়ে দাঁত মাজা, নুন দিয়ে দাঁত মাজা উপকারী, ছেড়ে দাও। সর্ষের তেল এবং নুন দাঁত মাজার জিনিস নয়, ঠিক আছে? ওটা দিয়ে খই মুড়ি মাখতে খুব ভালো হয়, রান্না করতে খুব ভালো, দাঁত মাজার জন্য ওই জিনিসটা নয়। এবার এই যে কথাটা বলবো, সবাই বলবে কোনো টুথপেস্টের প্রমোশন করছি। এবার সেকেন্ড মিথটা বলি এই সংক্রান্ত, টুথপেস্ট ব্যবহার করার দরকারই নেই। আমি আরেকবার বলছি, টুথপেস্ট ব্যবহার করার দরকার নেই, শুধু ব্রাশ জলে ভিজিয়ে করলে যথেষ্ট। আমি কোনো টুথপেস্টের প্রমোশন করতে এখানে আসিনি। কোনো, আপনার যদি মনে হয় বাজেট কম, আপনার ইচ্ছে করে না টুথপেস্ট কিনতে, ডাক্তারবাবু টুথপেস্ট বিক্রি করার জন্য বলছেন, কোনোটা বলছি না, টুথপেস্ট ব্যবহারই করবেন না। টুথপেস্টের ডেন্টাল হাইজিন মেনটেন্যান্সে কোনো রোল নেই, অ্যাবসলিউটলি কোনো রোল নেই। টুথপেস্ট, আমি বলছি খুব গ্রস এক্সাম্পল, আমাদের দাড়ি কাটতে কি দাড়ি কাটার ফোমের কোনো রোল আছে? নেই, রেজার দিয়ে ঘষলে হয়, কিন্তু ব্যথা লাগে। আমরা দাঁত একটু সফেনিং করতে পারি, রোল তো ব্লেডটার, সেরকমই ক্লিনিংয়ে মেন রোলটা হচ্ছে ব্রাশটার। কিন্তু প্রত্যেক দিন সকালে টুথপেস্ট ফ্লেভার ডে আসে, কালার আসে, ওগুলো সাইকোলজিক্যাল ফ্যাক্টর। আমার একটা সুন্দর গন্ধ বেরোয়, মুখ দিয়ে হা করে অ্যাডভার্টাইজে দেখা, আমার ওরকম হয়, ফিল গুড ফ্যাক্টর হয়। প্রত্যেকদিন সকালে উৎসাহ পাই, একটা ব্রাশ করবো, মুখ দিয়ে ফেনা বেরোবে। এবার এর মধ্যে কেউ বলছে নুন, কেউ বলছে চারকোল, আরে কিছু না থাকলেও কিছু হবে না, ওটা রোলই নেই। গায়ে মাখা সাবান দিয়ে করলেও একই হবে, কিন্তু গায়ে মাখা সাবান দিয়ে টুথপেস্ট করলে প্রথম কথা সমাজ তোমায় মেনে নেবে না, ব্রাত্য করবে, কি কিপটে লোক রে বাবা, গায়ে মাখা সাবান দিয়েছে, তেতো লাগবে, ওটা দিয়ে হলো দূর। কাউকে যদি আমি বলি যে আমি লাক্স দিয়ে দাঁত মাজি, সে বলছে পাগল, ঠিক আছে, লাক্স দিয়ে দাঁত মাজি। কিন্তু টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ইটস ট্রু, রোলই নেই। কিছু টুথপেস্ট আছে যেগুলো টুথপেস্ট নয়, টুথপেস্টের মতন, সেটা অ্যান্টিসেন্সিটিভ কিছু মেডিকেশন টুথপেস্টের ফর্মে দেওয়া হয়। আমি জানি এই যারা শুনছেন তাদের মধ্যে একটা গ্রুপ তার এটা দিয়ে দিনের পর দিন ব্রাশ করে চলেছেন, ওটা দিয়ে ব্রাশ করার ক্ষতিকারক দিক আছে, সেটা নিয়ে আমি এখন বলবো না, ওগুলো দিয়েও ব্রাশ করানো। ওটা যদি শিরশির করে, ডাক্তারবাবু যদি দেন, তাহলে 2 সপ্তাহ 3 সপ্তাহ ব্যবহার করুন। যদি শিরশির না কমে, তাহলে বুঝবেন যে এটা দিয়ে কমবে না, ডেফিনেটলি থেরাপি দরকার। এটা একটা মিথ গেল। 2 নম্বর মিথ হচ্ছে যে নিমের দাঁতন সাংঘাতিক উপকারী। এটা মিথ, অ্যাবসলিউটলি মিথ। কারণ নিমের দাঁতন দিয়ে আমি দেখেছি অনেকে 30 মিনিট ধরে চিবিয়েই চলেছে, তাদের ব্যাপারে তো দাঁতের আর কিছু বলা নেই, অতক্ষণ দাঁত ব্রাশ করার কথা নয়, মাত্র 2 মিনিট করার কথা। এবার ব্যাপারটা হচ্ছে যে কিন্তু নিমের দাঁতন এতটাই রাফ, আমি দেখেছি দুটো কথা, নিমের যদি কোনো গুণাগুণ থাকে যেটা সত্যি আছে অ্যাবসলিউটলি, কিন্তু সেটা মাত্র 2 মিনিটে মুখে স্পেশাল কিছু করতে পারবে না, অনেক প্রলংড এক্সপোজার দরকার, সেটা তো আমরা করতে পারি না। আর নিমের দাঁতনটা খুব রাফ, দাঁতনটার এই যে দাঁড়াগুলো খুব রাফ, এটা যদি দাঁতের জোরে ঘষি, দাঁতের কিন্তু এনামেল চলে যাবে। এনামেল চলে যাবে, এনামেল কিন্তু যদি যা গেছে তা যাক, আর জীবনে ফিরবে না, ঠিক আছে? এনামেল বডির একটা স্ট্রাকচার, যেটা হার্ডেস্ট অফ দ্য স্ট্রাকচার, বোনের থেকেও শক্ত, কিন্তু আনফর্চুনেটলি এনামেল চলে গেলে এনামেল আর ফেরে না, একবার গেলে সারা জীবনের জন্য গেল। আচ্ছা, অতএব ওটা গেলে কিন্তু ডাক্তারকে কাছে যেতে হবে, ফিল করাতে হবে, শিরশির ভোগান্তি হবে, দাঁতে কেরিজ হওয়ার চান্সেস, ক্যাভিটি হওয়ার চান্সেস বাড়বে। এনামেল চলে গেলে, ডেন্টিটা তো নরম স্ট্রাকচার, অতএব প্রচণ্ড শিরশির করবে দাঁতটা ক্ষয়ে যাওয়ার জন্য। অতএব নিমের দাঁতন, নিম ইটসেলফ ভালো জিনিস, কিন্তু নিমের দাঁতন দাঁতের জন্য ভালো না, খুব একটা, কোনো ধরনের দাঁতনই দাঁতের জন্য খুব ভালো নয়। আবার বলছি, আমি কোনো টুথপেস্ট কিনতেই বলছি না, কারো প্রমোশন করছি না, নিমের দাঁতন কিন্তু সাংঘাতিক ভালো কিছু নয়। আচ্ছা, আরেকটা কথা,
বেশ কিছুদিন ধরে শুনছি বেশ কিছু লোক মানুষ আমার বিভিন্ন পডকাস্টে কমেন্ট করেছে আমি অয়েল পুলিং করি, অয়েল পুলিং খুব ভালো জিনিস। অয়েল পুলিং মানে নারকেল তেল দিয়ে মুখে নিয়ে কিছু একটা করে, এটা হোমিওপ্যাথিতে কোনো এক সময় ব্যবহার হতো, এর কোনো সায়েন্টিফিক বেসিস নেই, অয়েল পুলিংয়ের কোনো সায়েন্টিফিক বেসিস নেই। অয়েল পুলিং আমরা নিউমোনিয়া সম্পর্কে আগে বলতাম, বেসিক নিউমোনিয়া ওষুধ খেলে 1 সপ্তাহে সারে, ওষুধ না খেলে 7 দিনে সারে। অয়েল পুলিং করলে মুখে একটু সর্ষের নারকেল তেলের গন্ধ হবে, না করলে মুখে কোনো গন্ধ হবে না, এই পর্যন্ত, এর বেশি কিছু হবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে স্কেলিং বা দাঁত পরিষ্কার করে দাঁত নড়ে যায়, একদম মিথ, নড়ে যায়, এটা খুব মিথ। পেশেন্টরা এসে বলে ডাক্তার দাঁত নড়ে যাবে না, এখন আমার কাছে আর বলে না, আমি অনেকবার বলেছি, অন্যদের আমার জুনিয়র স্টুডেন্টদের কাছে বলছে স্যার এসে এখনও এরকম বলে স্কেলিং করলে দাঁত নড়ে না। অলরেডি নড়া দাঁত যদি থাকে, যেটা দাঁতের উপর পাথর বা টার দিয়ে আটকে আছে, সেটা স্কেলিং করলে পাথরটা বেরিয়ে যায়, তখন মনে হয় নড়ে গেছে, ঠিক আছে? অতএব স্কেলিং করলে দাঁত নড়ে না। 5 নম্বর মিথ, দাঁত নড়লেই তুলে ফেলতে হয় বা পড়ে যায়। এটা আমি এতবার এত জায়গায় বলেছি। আসল কথা হচ্ছে দাঁত নড়লেই তুলে ফেলতে হতো বা পড়ে যেত। এখন দাঁত নড়লে 70 থেকে 75% কেসে দাঁত রাখা যায়, শক্ত করে দেওয়া যায়, অ্যাবসলিউটলি টেকনোলজি আছে, ডেন্টাল স্প্লিন্টিং বলে তাকে, করে দেওয়া যায়। অতএব দাঁত নড়লেই পড়ে না। দাঁত নড়লে কিছু এক্সট্রিম সিচুয়েশন, কিছু ক্ষেত্রে দাঁত নড়লে পড়ে যায়, কিন্তু তাছাড়া অধিকাংশ ক্ষেত্রেই দাঁত নড়লে দাঁত রাখা যায়, সেরকম ট্রিটমেন্ট আছে। অতএব দাঁত নড়লেই পড়ে যায় না। আরেকটা, বয়সকালে দাঁত পড়ে যাওয়া স্বাভাবিক ঘটনা, একদম নয়। এই ধারণাটা একদম না, একদম না। কারণ দাঁত নড়ে যাওয়ার কোনো জেনেটিক ট্রেন্ড নেই, মানে টাক পড়ে যাওয়ার জন্য জেনেটিক ট্রেন্ড আছে, মানে একটা পার্টিকুলার জিন আছে যেটা আমার ফ্যামিলিতে রান করছে, আমার বাবা বা দাদুর টাক ছিল, আমার হবে। দাঁত নড়ে যাওয়া এরকম নয়। দাঁত নড়ে যাওয়ার সঙ্গে বয়সের সম্পর্ক নেই, দাঁত পড়ে যাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে কেন এই আইডিয়াটা হয়েছে? আগেকার দিনে পড়ে যেত, আমার ঠাকুরদার পড়ে গেছিলো, হয়তো বাবার পড়ে গেছিলো, কারণ সেই সময় তো ডেন্টাল ট্রিটমেন্ট এত কিছু ছিল না। তখন দাঁতের ট্রিটমেন্ট বলতে একটু ব্যথা হলে বা নড়ে গেলেই বলতে দাঁত বলতে তুলে ফেলবে, সেই জন্য না পড়ে গেছে। এখন তো রাখার জন্য ট্রিটমেন্ট আছে, প্লাস এখন প্রিভেন্টিভ কেয়ার অনেক স্ট্রং হয়ে গেছে। আমরা আগে জানতাম না যে ডেন্টাল হেলথ কেয়ার, আগে তো বাড়ির অনেককে দেখেছি গুল, ছাই, লাল দন্তমঞ্জনের গুঁড়ো, এগুলো দিয়ে সেগুলো থেকে আস্তে আস্তে আমরা অনেকটা বেরিয়ে এসেছি। কিছু লোক মারছেন, তারা বুঝবেন প্রবলেম। অতএব সেইগুলো ইভেন এখন আমি দেখেছি মানুষ গুড়া খুনা কি একটা টাইপ বলে যে এতে নাকি বেশ আরাম টারাম পাওয়া যায়, নেশা হয়তো, হ্যাঁ ও তো তামাক থাকে, টোবাকো থাকে। অতএব দাঁত বয়স হলেই দাঁত পড়বে, একেবারে মিথ। এই যে কটা বলছি এগুলো হচ্ছে মানে ডেন্টিস্ট্রির খুব এস্টাবলিশড মিথ। ডাক্তারবাবু দাঁত তো নড়ে গেছে, পড়ে যাবে নাকি? না না, স্কেলিং করাবো না, ঠিক আছে? এবার এই মিথগুলো আস্তে আস্তে, আরেকটা মিথ আমি যেটা, রুট ক্যানাল করলে সেটা, মানে রুট ক্যানাল নিয়ে অনেক সমস্যা আছে লোকের, বিভিন্ন রকম। তার আগে বলি, রুট ক্যানালের স্টেজটা যাওয়ার আগের স্টেজটা বলি, ফিলিং করলে খুলে যায়। ফিলিং করলে খুলে যায়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, বক্তব্য হচ্ছে, আর একটা গ্রস এক্সাম্পল দিতে হবে, তো বাড়ি করলেই ধসে যাচ্ছে, এটা কি হচ্ছে? মানে যে বানাচ্ছে সে গিয়ে প্রত্যেকটা জায়গায় জলা জমি বেআইনিভাবে ভরছে, বাড়ি করছে, ধসে যাচ্ছে। তাহলে বাড়িটা করার প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে জমি সিলেক্ট করায়। তার মানে হচ্ছে কেস সিলেকশন এবং ট্রিটমেন্ট মেথোডোলজির উপর ডিপেন্ড করে। এই আমি বলছিলাম যে স্কিল সবার ইকুয়াল থাকে না। তার থেকে বড় কথা, একটু কনজিউমার ড্রিভেন হয়ে গেছে তো ওয়ার্ল্ড। আমাকে বুঝতে হবে কোন কেসটা আসলে ফিলিংয়ের কেস, কোনটা নয়। রাইট, সব কেস ফিলিংয়ের কেস নয়, সেটা বোঝাটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সব কেস ফিলিং হবে না। এবং আমি যদি মানে পপুলার ডিমান্ডে ফিলিং করে দিই আপনি, তাহলে খুব মুশকিল আছে। এসে বলে ডাক্তার একটা ফিলিং করে দিন না, পেছনে বসে বলে, তাকে জোর গলায় বলতে না এটা ফিলিংয়ের কেস নয়। মানে দাঁতের কোনো অংশ যদি হয়ে যায়, ভেঙে যায়, তখন তারা ফিলিংয়ের জন্য বলে। কিন্তু বুঝতে হবে কতটা ভেঙে কতটুকু থাকলে সেটাকে ফিলিং করে। ঠিক ঠিক, সেই ফিলিং যে অংশটা ভেঙেছে সেই অংশটার কনফরমেশনটা কীরকম।
আমি যে ফিলিংটা করব, যে টুথ স্ট্রাকচারের উপর করব, সেটা কতটা হেলদি, কতটা সাউন্ড, আমার ফিলিং করার জন্য যে প্রিপারেশন ফর্ম, আমার যে প্রোটোকল ফর ফিলিং, সেটা আমি ফলো করছি কি করছি না, সেটা তো আমাকে ফলো করতে হবে। মানে আমি এটা আবার একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা দোকানে তুমি দোকান থেকে রেগুলার সিঙ্গাড়া খাও, আর প্রত্যেক 2 মাসে তোমার টাইফয়েড হয়, তুমি তার থেকে ডিডাকশন করলে সিঙ্গাড়া খেলেই টাইফয়েড হয়। তোমার কাজটা কিন্তু এইটা বলা নয় যে সিঙ্গাড়া খেলে টাইফয়েড, তোমার আগে ওই যে দোকানটা তার রান্নাঘরে গিয়ে দেখা দরকার যে সিঙ্গাড়াটা বানাচ্ছে সেটা হাইজিনিক কিনা, সিঙ্গাড়া যে ইনগ্রেডিয়েন্টটা ইউজ করেছে সেটা হাইজিনিক কিনা। তার মানে দুনিয়ার সমস্ত সিঙ্গাড়া খারাপ, সিঙ্গাড়া খেলেই টাইফয়েড হয়, এই ধরনের মতবাদ তো প্রকাশ করা উচিত না। ফিলিং করলে খুলে যায়, এটা একটা ইউনিভার্সাল মতামত হতে পারে না। কিছু কিছু ফিলিং ভুল ভালভাবে করলে খুলে যায়, এটা হচ্ছে স্টেটমেন্ট। হ্যাঁ, তবে ডাক্তাররা তো মানুষ, সাদা কালো মিলিয়ে মানুষ, তারা সবসময় যে 100% প্রেডিক্ট করতে পারবে যে কোনো সায়েন্স, কারণ মেডিকেল সায়েন্স ইজ নট ম্যাথামেটিক্স। 2 + 2 4 হয় না। 2-এর পরের সংখ্যা 3 নয় মেডিকেল সায়েন্স, 2-এর পরের সংখ্যা 2.01। মানে আমরা অ্যাকচুয়ালি একটা ফিলোসফিক্যাল প্লেনে ট্রিটমেন্ট করি। সমস্ত ডাক্তার, আমি বিশ্বাস করি এই বিশ্বে, তার রোগী ভালো করার জন্য বেস্ট ট্রিটমেন্টটা দেন। এর পাথওয়েগুলো আলাদা। অল রোড লিডস টু রোম, কিন্তু রোডস আর ডিফারেন্ট, অতএব ফিলোসফিগুলো ডিফারেন্ট। আমরা কোনো সময় সবাই একরকম, একই রকম হুবহু টেকনোলজি, এই জন্যে সেটা রোবোটিক, সেটা হয়তো এআই করে ফেলবে আজ, কিন্তু একই রকমভাবে অ্যাপ্রোচ করে না। রানওয়ে দিয়ে সমস্ত একই রানওয়েতে প্লেন ওঠে, কিন্তু কোনোটা আগে ওড়ে, কোনোটা পরে ওড়ে, কোনোটা স্টিপ একটা ইনক্লিনেশন ওড়ে, কোনোটা এরকমভাবে করে। এর কোনো ফিক্সড জায়গা নেই যে এক্স্যাক্টলি এখান থেকে টেক অফ করতে হবে, এই অ্যাঙ্গেলেই টেক অফ করতে হবে। এইটা সম্পূর্ণ পাইলটের মনের মাধুরী মিশিয়ে করা, তার এক্সপিরিয়েন্স, তার সিচুয়েশন বোঝার মতন ক্যাপাসিটির উপর করা। ডাক্তারদের কাছেও এই লিবার্টিটা আছে। ডাক্তাররা কোনো সময় এই 2 + 2 4 করে না। অতএব আমরা সেক্ষেত্রে যখন আমরা এই সিলেকশনটা করব, সে সময় ডাক্তাররা একটা হিউম্যানলি এরার হতে পারে, কিন্তু সেটা যদি খুব র্যাম্পেন্ট হয় তাহলে এই ধরনের কথা চলে, সেটা হয়তো ঠিক নয়। আর রুট ক্যানাল ট্রিটমেন্টে তুমি যেটা বলছিলে, রুট ক্যানাল ট্রিটমেন্ট করলে ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা। হ্যাঁ, প্রচণ্ড ব্যথা হয়, এবং ওটা পরে আবার খুবই প্রবলেম করে, ওটার জন্য আবার একটা সেটাই ঝামেলা করতে হয়। ব্যাপারটা হচ্ছে যে আমি রান্নায় বলা আছে যে আমাকে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিতে হবে, আমি 2-3 চামচ দিলাম, বা লঙ্কাটা এমন লঙ্কা সিলেক্ট করলাম যেটা প্রচণ্ড ঝাল, তাহলে রান্না ঝাল হবেই। প্রপার কেস সিলেকশন, প্রপার আইসোলেশন এবং প্রপার মেথডোলজি ফলো করলে রুট ক্যানালে প্রবলেম হয় না। তবে হ্যাঁ, একটা রুট ক্যানাল ট্রিটমেন্ট করা দাঁত, তার আয়ু বা লংজিভিটির কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, একটা রুট ক্যানাল করা দাঁত অ্যাভারেজ 8 থেকে 12 বছর যায়। এর বাইরে এক্সপেক্ট গেলে সেটা তোমার ইনসেন্টিভ। মানে আমার কাছে পেশেন্ট এসে এখনও আমার কাছেও জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু এটা সারা জীবন চলবে তো? তার বয়স 35। আমি বললাম তুমি ধরো 85 বাজবে, মানে একটা ট্রিটমেন্ট 50 বছর চলবে, তোমার মনে হয় পৃথিবীতে 50 বছর একটা জিনিস অবিনশ্বরভাবে চলতে পারে? একটা বাড়ি করলে 50 বছর চলে না। প্রবলেমটা হচ্ছে ট্রিটমেন্টের কত খরচ, তার উপরে কিন্তু ডিপেন্ড করে না যে ট্রিটমেন্টটা কতদিন চলবে। মানে আমি একটা অল্টো গাড়ি কিনলে যা চলবে, একটা মার্সিডিজ কিনা তার থেকে 2-3 বছর 4 বছর পড়বে, এরকম তো হতে পারে না। অল্টো গাড়িটার দাম মার্সিডিজের 1/10 বলে অল্টোটা 5 বছর চলবে, মার্সিডিজটা 50 বছর চলবে চলবে না। ঐকিক নিয়ম পৃথিবীতে সব জায়গায় খাটে না, আমাদের ক্ষেত্রে তো একদমই খাটে না। এই যে আমি এত ডেন্টাল স্প্লিন্টস করি, মানে স্প্লিন্টস বলতে স্প্লিন্টস মানে সে বলছি, এই যে আমি তোমাকে নড়া নিয়ে বলছিলাম, এই যে কেন বলছিলাম, কারণ আমি বোধহয় কলকাতা শহরে সবচেয়ে বেশি স্প্লিন্টস করি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। মানে দাঁত নড়ছে সেটাকে ফিক্স করা খুব রিওয়ার্ডিং, খুব রিওয়ার্ডিং, কারণ পেশেন্টরা এত খুশি হয় যে তাকে সব ডাক্তাররা বলেছে দাঁত পড়ে যাবে। আমি বলছি 100% সিচুয়েশন নয়, বারবার বলে দিচ্ছি, কারণ আমার কাছে হয়তো শুনে কেউ আসবেন একদম দাঁত পড়ে যাচ্ছে এরকম হয়তো রাখতে পারবো না, কিন্তু মোটামুটি নড়ছে সবাই বলছেন তুলে দেবো, সেটা আমি রাখি। এবং এটা আমি প্রচণ্ড করি, কালকেও করেছি, আজকেও করবো, আগামীকালও করবো, প্রত্যেক দিন করি, অলমোস্ট এভরিডে করি কিছু না কিছু, ছোট বড়। সব স্প্রিন্টস কি সমান সময় যায়? যায় না, কিন্তু আমি
কোন স্প্রিন্টস করি না, আমি সব এক্সট্রিম স্প্রিন্টসও করতে পারি। সেক্ষেত্রে বলি দেখুন এটা কিন্তু আজকেই পড়ে যেত, এটা আর নেক্সট 2-3 বছরে পড়বে, আপনি যদি রাজি থাকেন ভালো। আদারওয়াইজ বেশ কিছু স্প্রিন্টস, যে একজন পেশেন্টের কথা বলছিলাম 2001-এ স্প্রিন্ট করেছি, 2020 পর্যন্ত গেছে, 19 বছর দাঁতটা ফিক্স হয়েছিল, মাঝখানে আমাকে টাচ আপ করতে হয়েছে, সে তো হবেই। কিন্তু মানে আমি দেখেছি, কিন্তু এইটাও মুশকিল, আমাকে যদি বলে এক্স্যাক্টলি আপনি দিনক্ষণ সময় না, ধরে ওটা বলে বলা দেবেন, যাবে না। এটা আমি বলতে পারবো না। কারণ মানুষের শরীর, মানুষের খাদ্যাভ্যাস, মানুষের ফিজিক্যাল ফর্ম, মানুষের জীবনযাত্রা, সব কিছুর উপর ডিপেন্ড করে, প্রত্যেকটা আলাদা, সব কিছুর উপর ডিপেন্ড করে। প্রত্যেকটি মানুষ একটি কাস্টমাইজড ক্রিয়েশন অফ অলমাইটি। কারেক্ট। তার জীবনের যত হ্যাপেনিং আরেকজনের সঙ্গে এক হবে এটা হতে পারে না। আমি একটা রেঞ্জ বলতে পারি, কিন্তু এই ট্রিটমেন্টটা আমার ইনস্টিটিউটে আমি ভীষণ করি, মানে রুমটোরাতে ভীষণ হয় এটা, যে স্প্লিন দাঁত আমার কাছে প্রত্যেক মানে দিন অলমোস্ট দাঁত নড়ছে ফিক্স করার জন্য। বেশ, একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হলো যেহেতু আপনি বললেন যে একটা ডাক্তারির একটা ফিলোসফি থাকে, এবং আমার মনে হয় পৃথিবীর যে কোনো ফিল্ডেরই আলটিমেটলি ওটা ফিলোসফিতে গিয়ে পৌঁছয়। অ্যাবসলিউটলি। এরকম কোনো মোমেন্ট আছে আপনার জীবনে যেখানে মনে হচ্ছে যে এই মোমেন্টটার জন্যই বোধহয় আমি ডেন্টিস্ট হয়েছি? একটা কেন, অনেক। একটা যে কোনো একটা এক্সাম্পল শুনি, যে হ্যাঁ এটা করে না, এটা ওই ফুলফিলমেন্টটা ফিল হলো যে প্রথমবারের জন্য। এরকম প্রথম দিকে কিছু কোনো মোমেন্ট আছে? প্রথম দিকে নয়, এটা না একটা মুভমেন্ট বলবো না, এটা একটা হ্যাপেনিং আমি বলি। মানে অনেকে অনেক রকম, এইটা একটা অদ্ভুত, আমার হঠাৎ করে কেসটা মনে পড়লো বলে। এক ভদ্রলোক আমাকে একজনকে রেফার করেছেন, আমার সঙ্গে একটি ছেলে কাজ করতে লাগে, সে রেফার করেছে, স্যার এই ভদ্রলোক আজ থেকে 9 মাস আগে মেদিনীপুরে কোথাও একটা দাঁত তুলেছিল, তারপর থেকে তার মুখে কন্টিনিউয়াসলি পাস আসছে। আমি চেষ্টা করছি, পারছি না স্যার এই কেসটা, এটা আমার মেইন স্টে কেস নয়, তবু আমি বলছি কারণ এইটা না আমার কাছে ভীষণ, আজও আমার কাছে এই কেসটা খুব ইউনিক বলে মনে হয়। আমি অনেককে শেয়ার করি, আমার মিসেসের সঙ্গে আমি শেয়ার করি, ও দেখেছি কেসটা আমরা কীভাবে চলেছি। ছোট্ট গল্পটা বলছি, সেটা হচ্ছে ভদ্রলোক আমার কাছে এলেন, আমি দেখলাম মুখে সত্যি পাস, মানে খুব ফাউল স্মেলিং পাস। কলকাতায় একটি নামি গভর্নমেন্ট হসপিটালে দেখিয়েছেন, ইএনটি ডিপার্টমেন্ট, তারা বলেছে ঠিক হয়ে যাবে। কোনো একটি গভর্নমেন্ট ডেন্টাল হসপিটাল দেখিয়েছেন, তারাও বলছে ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুতেই হচ্ছে না, ওষুধ দিচ্ছে নেই করছে। আমি দেখলাম এর উপরের একটা উইজডম টুথ আক্কেল দাঁত তোলা হয়েছিল, সেখানে একটা ফুটো হয়ে আছে, সেটা সাইনাসের সঙ্গে কমিউনিকেশন হয়েছে, ম্যাক্সিলারি সাইনাসের সঙ্গে, এবং সাইনাসটা ইনফেক্টেড হয়ে সেখান থেকে কন্টিনিউয়াসলি। বাপরে! এই না গল্পটা এখানে এখন আমি যাইনি কোথাও না, কিন্তু মানে এটা ইটসেলফ ইজ এ ভেরি ডেঞ্জারাস ব্যাপার। তার মুখ থেকে সে, এবং সবচেয়ে বড় কথা, সে মুখে জল নিলে নাক দিয়ে বেরিয়ে চলে আসে। এটা কানেকশন কমিউনিকেশন হয়ে গেছে, মুখে কিছু করলেই নাক দিয়ে বেরিয়ে চলে আসছে, আর যদি নাকে নেজাল ড্রপ দেয় মুখে চলে আসে, মানে একটা কমিউনিকেশন হয়ে গেছে। সেই কমিউনিকেশনটা হওয়ার জন্য যেটা হয়েছে, পেশেন্টের একটা কন্টিনিউয়াসলি মুখে পাস আসছে। তো আমি দেখে বললাম এই কমিউনিকেশনটা বন্ধ করতে হবে, সার্জিক্যালি বন্ধ। আমি ভদ্রলোককে ডেকে সার্জারি করে রিপেয়ার করলাম। তো ঠিক আছে, তো আই ওয়াজ হ্যাপি, পেশেন্টও হ্যাপি। 2 সপ্তাহ 3 সপ্তাহ ঠিক হয়ে গেল ব্যাপারটা, ওই ফুটোটা বন্ধ হয়ে গেল, এবং ওই কমিউনিকেশন। 3 সপ্তাহ বাদে ভদ্রলোকের মেয়ে আমাকে ফোন করে বলছেন, ডাক্তারবাবু আমার নাকি মুখে ফাউল স্মেল আসছে, পাস আসছে। দ্যাট হতে পারে না, ন্যাচারালি কে আর এরকম মনে করবে, ভুল স্বীকার না করাটা তো আমাদের মনুষ্য প্রজাতির একটি অভ্যাস। আমি বললাম নিয়ে এসো, আমি দেখলাম ফুটোটা নেই, কিন্তু মুখ থেকে ফাউল স্মেল হচ্ছে। আমি এক্সামিনেশন করে দেখলাম পেছনে আমি ফুটোটা রিপেয়ার করেছি, সামনে ফার্স্ট পোলারের জায়গায়, এইরকম জায়গায় আবার একটা ফুটো বডি করে নিয়েছে, তৈরি করে নিয়েছে, আবার পাস ড্রেন করছে। এইবার আমি অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে অ্যান্টি মাইক্রোবিয়াল সলিউশন দিয়ে আমি ইরিগেট করা শুরু করলাম। প্রত্যেক 3 দিনে পেশেন্টকে ডাকতাম, পুরো ওখান দিয়ে সাইনাস ল্যাভেজ করতাম, মুখ দিয়ে দিতাম, নাক দিয়ে বেরিয়ে আসতো, পাস পুজ বেরোচ্ছে, এক্সট্রিম স্মেল, পেশেন্ট খুব কষ্টে, ব্যথায়, থ্রবিং পেন। প্রত্যেক 3 দিনে করা শুরু করলাম, 8 বার, মানে প্রায় শ্রীকৃষ্ণের জন্ম হয়ে গেল এরকম অবস্থা। 8 বার ল্যাভাজ করার পরে কিছুতে কিছু হচ্ছে না। আমি হাল ছেড়ে দিচ্ছি, এবং আমার তো খারাপ লাগছে যে এত আশা করে প্রায় 5-6 জন ডাক্তারের কাছে ঘুরে আমার কাছে এসছেন, কী হচ্ছে।
শেষ দিন আমি ভাবলাম কী করবো, আমি খুব পারপ্লেক্সড। এই ডাক্তার জীবনে এই বললেন, আমি একটা চ্যালেঞ্জ, আমি খুব কম কেসে আমার হয়েছে যে আমি অনেক কেসে বলেছি না আমি আর পারবো না, হাত তুলে দিচ্ছি, আমার দ্বারা হবে না। কিন্তু এই কেসটা আমার মনে হচ্ছে আমি কেন পারছি না, এবং নিজের কাছে নিজেকে না এত ছোটো লাগছিলো, ইটস আ চ্যালেঞ্জিং কেস। তখন আমি শেষ দিন না পেয়ে ফেলাম, একটা কাজ করি, 5টা কালচার করি, দেখি 5টা কী আছে। আমি 5টা কালচার করার জন্য সোয়াপ করে কালচারে পাঠিয়ে দিলাম। এবার যিনি কালচার করছিলেন তিনি আমার দিদির বন্ধু, তিনি আমাকে ফোন করেছে, ফোন করে বলছি এই কালচার, এই স্পেসিমেন্টটা তুমি কোথা থেকে নিয়েছো? তো আমি বললাম, বলছি তুমি শিওর এখান থেকে নিয়েছো? হ্যাঁ আমি শিওর, 5 স্যাম্পলটা আমি নিয়েছি, আমি তো তোমাকে লিখেছি নোটে। সে বলছে না আমি না মিলাতে পারছি না, তোমাকে রিপোর্টটা পাঠাচ্ছি, তুমি দেখো। হ্যাঁ ঠিক আছে পাঠাও। আমাকে রিপোর্টটা হোয়াটসঅ্যাপ করেছে। আমি দেখছি একটা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ইস্চেরিশিয়া কোলাই, কোলাই, যেটা রেনাল ইনফেকশনের ব্যাকটেরিয়া। হ্যাঁ ইকোলাই। সেটা হয়েছে সাইনাসে। এবার মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, মাত্র 2 বা 3টে অ্যান্টিবায়োটিকে, সবকটা ইনজেক্টেবল, কোনো ওরাল অ্যান্টিবায়োটিক নেই, সবকটা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক্স। পেশেন্টকে আমি বললাম, পেশেন্ট প্রথমে বিশ্বাসই করছে না, বলছে এখানে করলাম, বিশ্বাস করুন এই দেখুন আপনার রিপোর্ট। আই ওয়াজ অলসো সারপ্রাইজ। আমি তখন মনে মনে নিজের কাছে একটা ভেতরে একটা হচ্ছে, যদি ইকোলাইট রেসপন্ড করে তাহলে ট্রিটমেন্ট আমি ঠিক করতে পারবো। পেশেন্টকে বললাম আপনি ভর্তি হন, পেশেন্ট রাজি হচ্ছে না। তখন আমি বললাম যে ঠিক আছে একজন সিস্টার ঠিক করুন, যিনি এসে দিনে 3 বার করে আপনাকে ইঞ্জেকশনটা, আইভিটা চ্যানেলটা করা থাকবে, 7 দিন দেবেন। 7 দিন দিল। তখন আমাকে বলছি একটু পাস আসছে, আমি তাহলে কন্টিনিউ করা 3 দিন বাড়ান। 3 দিন দিল, তারপর পেশেন্টের কাছে কোনো রকম রেসপন্স নেই। 5 দিন বাদে বলছে ডাক্তার উপাস প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছে। আই কল দ্য পেশেন্ট। ভদ্রলোকের বয়স অ্যারাউন্ড 73-74, পুরো ফ্যামিলি এলেন, অ্যান্ড দ্যাট ইজ ইট। ওই যে বন্ধ হলো। অ্যান্ড দ্য রিওয়ার্ড ইজ, উনি বললেন যে, আমাকে বললেন ডাক্তাররা ভগবান হয় শুনেছিলাম। আমি খুব এম্বারাস ফিল, বলছে 1 বছর ধরে ভুগছি, থ্রবিং, আর কি ব্যথা, কি কষ্ট পেয়েছে লোকটা, ওই যে ঠিক হলো, অ্যান্ড ইটস গন ফর এভার। হয় মানে সব ডাক্তারের জীবনে এরকম কিছু না কিছু ঘটনা ঘটে, সোনালি রেখা আছে, হয়তো আমার আরও আছে। আমার এটা মনে পড়লো বলে তুমি বললে আমি ইমিডিয়েটলি। হ্যাঁ, একটা অদ্ভুত প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হলো যে দাঁতের ব্যথা সবচেয়ে মারাত্মক ব্যথা বলে বলা হয়, এবং সত্যিই তাই। আমার জীবনে যখন দাঁতে ব্যথা হচ্ছে, আমার মাইগ্রেন আছে, আমার পা ভেঙেছে, 2 টুকরো হয়েছে, কিন্তু স্টিল দাঁতের ব্যথা ইজ দ্য মোস্ট পেনফুল ব্যথা আমার জন্য, আমি এখন অবধি যা পেয়েছি। যখন একটা মানুষ ব্যথা নিয়ে আসে, ওরকম লেভেলের ব্যথা নিয়ে আসে, হাউ ডু ইউ ফিল? মানে আমি কোনোদিন এটা ভেবে দেখিনি যে উল্টো দিকের লোকটা কি ফিল করে, আর কিভাবে, কি মনে হয় দেখে যে এতটা ব্যথা, এতটা কষ্ট নিয়ে যখন একটা মানুষ আসে, কি ফিল হয় আপনার? তুমি কি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করছো? একদম। আমার খুব একটা অসুবিধা নেই, কারণ আমার দাঁতের ব্যথা হয়েছে, আমি জানি কি হয়, এবং এখনও হচ্ছে। কেন? আমার একটা আক্কেল দাঁতের প্রবলেম আছে, আমি খুঁজে বেড়াচ্ছি কে আমার আক্কেল দাঁতে তুলে দেবে। ঠিক আছে, তো তোলালেই হয়, কিন্তু ডাক্তাররা তো শরীরের প্রতি সবচেয়ে বেশি নেগলেক্ট করে, আজ করবো কাল করবো করে হচ্ছে না। দাঁতের ব্যথা সাংঘাতিক, যার হয়েছে সে জানে। কারণ সবচেয়ে মুশকিল দাঁতের ব্যথাটা দাঁতে থাকে না, তো চোখের দিকে যায়, কানের দিকে যায়, মাথায় চলে যায়। এক্স্যাক্টলি, কারণ এর নার্ভ সাপ্লাইটা এরকম, যে নার্ভটা দিয়ে দাঁতগুলো সাপ্লাই হয়, 5 নম্বর ক্রেনিয়াল নার্ভ, ট্রাইজেমিনাল বলে নার্ভটা। এই নার্ভটার যে আর্বোরাইজেশন, যেখানে যেখানে নার্ভটা ব্রেন স্টেম থেকে এসছে, মানে ব্রেন থেকে এসছে, সেইখানে এই একদম পুরো রেট্রোগ্রেড পাথওয়েতে রেফার্ড হবে পেনটা। সাংঘাতিক ব্যথা, সাংঘাতিক। এবার অধিকাংশ সময় আজকাল একটা সুবিধা হয়েছে, কিছু সিচুয়েশন ছাড়া, কারণ দাঁতের ব্যথা সবচেয়ে বেশি যে সিচুয়েশনটা আছে সেটা পালপাল পেন। এইটা একটা সুবিধা আছে, পালপাল পেন মানে দাঁতের ভিতরে যে নার্ভটা আছে তার পেনটা। এখন কিন্তু ওই রুট ক্যানাল ট্রিটমেন্টের কথা ছিল, এখন যেটা সুবিধা হচ্ছে, এখন আমাদের কাছে এলে ইমিডিয়েটলি আমরা নার্ভ পাল্পটা এক্সট্রাপেট করে ক্লিন করে দিলে ব্যথাটা খুব তাড়াতাড়ি কমে যায়। আচ্ছা আচ্ছা। আগের মতন ওষুধ খেয়ে ফেলে রাখতে হবে, কিছু সিচুয়েশন, আক্কেল দাঁতের সিচুয়েশন, সেইখানে। আমি একটা জিনিস জিজ্ঞেস করি, লোকে যদি এই যে পেনটা হয় যখন,
তখন অনেকে অনেক কিছু করে ফেলে, যেমন পেন কিলার খায়, লবঙ্গ তেল লাগাতে বলে, এইসব বিভিন্ন জিনিস করে না। তো এগুলো মানে এই কি এরকম ব্যথা হলে এক্স্যাক্ট মানে তখনই তো ইনফ্যাক্ট ডেন্টিস্টের কাছে ইমিডিয়েটলি যাওয়া উচিত, তাই তো? যতটা তাড়াতাড়ি সম্ভব, যতটা তাড়াতাড়ি কারো যদি সম্ভব। মাঝরাতে আসে কোত্থেকে ডেন্টিস্ট, রাইট। এই যে মাঝরাতে যদি ব্যথাটা হয় তখন কি করবে তারা? এটা একটু গন্ডগোলের উত্তরটা হচ্ছে কেন ব্যথা হচ্ছে সে তো জানে না, সে তো বুঝতে পারছে না কেন ব্যথাটা হচ্ছে। ঠিক। এবার সেক্ষেত্রে পেন কিলার খাওয়া ছাড়া তার কাছে খুব একটা বেশি উপায় নেই। হ্যাঁ, যদি তাতে একটা প্রলংড একটা ক্যাভিটি থাকে, যে অলরেডি একটা গর্ত ছিল যেখানটায় ভর্তি হবে, সেক্ষেত্রে কিন্তু ওই লবঙ্গ তেল কাজ করে। কটন দিয়ে লবঙ্গ তেলে চুবিয়ে বা ইভেন লবঙ্গ একটু চিবিয়ে ওখানে দিয়ে দিলেও একটু কাজ করে। কিন্তু যদি অন্য রিজনে ব্যথা হয়, স্পেশালি যেটা আক্কেল দাঁতের ব্যথা, সেক্ষেত্রে আমি বলবো খুব একটা ভালো কিছু কাজ হয় না। যেটা করার, পেন কিলার খেতে হবে, তার সঙ্গে গরম জলে নুন দিয়ে বারবার কুলকুচি যদি করা যায়, যে প্রত্যেক ঘন্টায় 2 বার বা 3 বার, এভরি 25 মিনিটস 30 মিনিটস, সেক্ষেত্রে কিছুটা কমলেও কমতে পারে। কিন্তু আমি বারবার বলছি, দিস ইজ নট আ ফুল প্রুফ সলিউশন। মানে কিছু ক্ষেত্রে যেটা হয়, অধিকাংশ সময় যেটা হয়, এই যে এরকম যেটা বলছি যে আক্কেল দাঁতের ব্যথা হয়, ওই পেরিকোরোনাইটিস বলে একটা অসুখ আছে, বা পেরিকোরোনাল ল্যাপসেস হয়ে পাস জমে থাকে। গরম জলটা করলে পাসটা যদি ড্রেন আউট করে যায়, গরম দিলে তো পাসটা ড্রেন আউট করে যায়, জায়গাটা ফেটে যায়, তাহলে সেক্ষেত্রে ইমিডিয়েটলি পাস থাকলে প্রচণ্ড ব্যথা হয়, অ্যাবসেস হলে ভীষণ ব্যথা হয়। ওটা ড্রেন আউট করে গেলে ইমিডিয়েটলি ব্যথাটা কমে যায়। হ্যাঁ, কিন্তু সেটা যে 100% ক্ষেত্রেই হবে এরকম কোনো ব্যাপার নেই। প্রথম কথা হলো ডেন্টিস্টের কাছে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। মানে ব্যথা হলেই আর কোনো অপশন নেই। এটা মানে সেটা স্বাভাবিক ঘটনা, আর কোনো অপশন নেই। বুকে ব্যথা হয়ে যদি কারো যদি কার্ডিয়াক প্যান থাকে, কার্ডিওলজিস্টকেই যেতে হবে। এটা বাড়িতে বসে মানে, আর দাঁতের ব্যথাতে এক্সপেরিমেন্ট করা খুব মুশকিল, মানে এতটাই ব্যথা হয় এক্সপেরিমেন্ট করা যায় না। করে আমার এক বন্ধুকে দেখেছি আমি, যেটা আমি এখানে বলতেও চাই, আমার এক বন্ধুকে দেখেছি যে দাঁতের ব্যথা হচ্ছে উইদাউট এনি কনসালটেশন। সে অ্যান্টিবায়োটিক খেয়েছে ফর 1 বছরের কাছাকাছি, এবং তারপর তার দাঁতটার যে অবস্থা হয়েছে, তারপর তার সেই দাঁতটা নিয়ে যা হয়েছে তার জীবনে ভাবা যায় না। সে তো দাঁত, কিন্তু যদি 1 বছর কেউ অ্যান্টিবায়োটিক খায়, তার কিডনিটার যে কি অবস্থা, লিভার, তার বাকি সমস্ত অর্গানস মাঝে মাঝেই খেত না। এটা একটু প্রবলেমটা আমাদের দেশে তো আছে, মানে পৃথিবীতে কোথাও সমস্ত অ্যান্টিবায়োটিক লেখা থাকে শিডিউলড এইজ ড্রাগ, স্ট্যান্ডস ফর হার্মফুল। এটা কিন্তু পৃথিবীতে কোথাও ডিসপেন্স করা হয় না ওষুধের দোকান থেকে। আমাদের এখানে, কারণ আমি বিদেশে দেখেছি, আমেরিকাতে, ইটালিতে, ওদের 3 রকম মেডিকেল, ইটালি মানে ইউরোপে তো বটেই, একটা ওটিসি যেটা আমরা বলি ওভার দি কাউন্টার, যেগুলো পাওয়া যায়, অ্যান্টাসিডল, সাধারণ একটা প্যানাডল মানে প্যারাসিটামল। কিছু আছে প্যারাফার্মেসিয়া, মানে সেটা এক্স্যাক্টলি প্রেসক্রিপশান লাগে না, কিন্তু বললে, সিচুয়েশানটা বললে ওরা দিয়ে দেয়। আর বাকি এই ধরনের ওষুধ সব ফার্মেসিয়া, মানে সেটার জন্য একদম একজন কোয়ালিফাইড ডাক্তারের প্রেসক্রিপশনই লাগবে উইথ দ্য রেজিস্ট্রেশন নাম্বার, আদারওয়াইজ দে আর নট গোয়িং টু ইস্যু দ্যাট মেডিকেশন। আমাদের দেশে যেহেতু এই রেগুলেটরি ফ্যাক্টরগুলো খুব একটা স্ট্রং নয়, সেক্ষেত্রে এই প্রবলেমটা তো হয়ই হয়, যে অধিকাংশ সময় পেশেন্ট নিজের থেকে কেনে, কিন্তু এটা খুব রিস্কি, এবং শুধু পেশেন্টরা কেনে না, ওষুধের দোকান থেকেও দিয়ে দেয় একদম 100%। এই যে ভারতবর্ষে আজকে এত মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া হয়েছে, এত মাল্টি অর্গান ফেলিওর হচ্ছে, সমস্ত সোসাইটিতে প্রচুর পরিমাণে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া গ্রো করেছে, যেগুলো কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করছে না, যেগুলোকে আমরা সুপার বাগ বলছি। এগুলো সব ইনডিসক্রিমিনেট ইউজেজ অফ অ্যান্টিবায়োটিক, কোনো ঠিক নেই কোন সিচুয়েশনে কী দিচ্ছি, এম্পেরিক্যাল থেরাপি, তার ডোজের ঠিক নেই, 2 দিন 3 দিন পরে কমে গেল, বন্ধ করে দিলাম, রেজিস্ট্যান্ট গ্রো করে গেল, এগুলো খুব রিস্কি। মানে আমরা কিন্তু এই ফিউচারটা কিন্তু খুব ডেঞ্জারাস, মানে যেখানে এত সুপার বাগ হবে যে সাধারণ ব্যাকটেরিয়া, যেটা মানে হয়তো খুব সাধারণ অ্যান্টিবায়োটিকে রেসপন্ড করার কথা, সেটাকে আমরা বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক ভুলভাল ডোজে বিভিন্ন সময় দিয়ে এমন একটা রেজিস্ট্যান্স স্ট্রেন তৈরি করেছি যে ওটা একটা মানে সাংঘাতিক ব্যাকটেরিয়া তৈরি হয়েছে। সেটা কিন্তু আর কোনো ওষুধে কাজ করছে না, সাধারণ ওষুধে বটেই, ইভেন খুব হাই পাওয়ার এবং পোটেন্ট ওষুধেও কাজ করছে না। এটা খুব রিস্কি একটা প্রপোজিশন। অনেক জায়গায় তো ট্রিটমেন্ট হয়, দাঁতের ট্রিটমেন্ট, এখন অনেক রকম ট্রিটমেন্ট হচ্ছে। তো এই ট্রিটমেন্ট নিয়ে, এই ট্রিটমেন্টসের ভ্যারিয়েশনস কী রকমের ট্রিটমেন্ট আছে, এবং সেগুলো কীভাবে কাজ করে, এবং এই ট্রিটমেন্টটা যে চুজ করবে লোকে কখন কিভাবে হবে, সেটা তো ডেন্টিস্টের কাছে গিয়ে চুজ করবে, এবং সেটা কিভাবে হবে সেটা সম্পর্কে একটু যদি বলেন। মানে
নতুন ধরনের ট্রিটমেন্টের কথা, নতুন ধরনের ট্রিটমেন্টগুলো কনভেনশনাল ট্রিটমেন্ট তো সারা শহর জুড়ে সারা দেশ জুড়ে হচ্ছে। নতুন ধরনের ট্রিটমেন্ট যেগুলো, যেরকম ফর এক্সাম্পল আমি মানে খুব গ্রসলি বলি, যেমন আকেল্লা তুলতে অনেকে সাংঘাতিক ভয় পায়। তো কারণ আকেল্লাতে অনেকটা কাটাকাটি করতে হতো, আগেকার দিনে ছেনি হাতুড়ি ইউজ হতো, তারপরে বার এলো, বার দিয়ে কাটলে অনেকটা পরিমাণে সোয়েলিং হয়। এখন না আল্ট্রাসনিক বোন সার্জারি এসছে আমাদের ইনস্টিটিউটে, আমরা ভীষণ আল্ট্রাসনিক বোন সার্জারি ইউজ করি। আল্ট্রাসনিক বোন সার্জারি মানে জিনিসটা ভাইব্রেট করে আর প্রিসাইজ, একদম প্রিসাইজ। মানে আমি বলছি বার দিয়ে কাটলে অনেকটা ছররা গুলি যেরকম চলে না, মানে অনেকটা করে বোন কেটে যাবে, যখন আনকন্ট্রোল কাট হয়। এই আল্ট্রাসনিক বোন সার্জারি কিন্তু ভীষণ কন্ট্রোলড কাট। আমি ধরবো যতটুকু কাটবো, একদম আমি যতটুকু চাইবো ততটুকুই কাটবে। সেকেন্ড হচ্ছে আরেকটা প্রবলেম হচ্ছে যে আক্কেল দাঁত বা একটা বড় সার্জারিতে সফট টিস্যুতে ভীষণ জড়িয়ে যায় এই মানে রোটারি। আল্ট্রাসনিকের সুবিধাটা হচ্ছে আল্ট্রাসনিক সফট টিস্যুতে, মানে মাড়িতে নার্ভে লাগলেও কোনো এফেক্টই হয় না। এই জন্য আল্ট্রাসনিক বোন সার্জারি এখন ভীষণ পপুলার হয়েছে, গ্লোবালি আস্তে আস্তে পপুলার, ইন্ডিয়াতেও হচ্ছে। তবে মানে কলকাতাতে একটু নতুন তো, কিন্তু এই ট্রিটমেন্টগুলো ভীষণ ভালো রকমের ট্রিটমেন্ট। তোমাকে একটু আগে আমি স্প্লিন্টিং নিয়ে বলছিলাম যে দাঁত নড়ছে, কিন্তু আমরা একদম ফিক্স করে। এখন আচ্ছা, আরেকটা জিনিস যেটা এটা আমাদের শহরের নতুন বলবো না, কম্পারেটিভ নতুন, সেটা হচ্ছে ইমপ্লান্টস তো হচ্ছে এখন সারা শহর জুড়েই হচ্ছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে গাইডেড ইমপ্লান্ট সার্জারি। এটা খুব 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 একটা নতুন জিনিস, অ্যাডভান্সড হয়ে গেছে। যে এআই বলছিলে, এখন আমরা এআইয়ে প্ল্যান করতে পারি যে এক্স্যাক্টলি ইমপ্লান্টটা কোথায় বসলে বেস্ট পজিশনে দাঁতটা পাওয়া যাবে। আচ্ছা, আমরা আগে থেকে তো রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারি। আগে আমরা মুখে স্ক্যান আর পেশেন্টের ডেটা নিয়ে, মডেল নিয়ে মার্জ করিয়ে এক্স্যাক্ট পজিশনে যেখানে ইমপ্লান্টটা বসবে তার জন্য আমরা সার্জিক্যাল গাইড করতে পারি, কোনো ঝামেলা নেই। ওই ডেটাটা নিয়ে পেশেন্টের মুখে বসিয়ে গাইডের মধ্যে একটা স্লিভ আছে, ঠিক ওর মধ্যে দিয়ে ড্রিল করবো। অতএব কোনো হিউম্যান এরার নেই, ডান দিক বা দিক বেঁকে যাবে। আমরা ভীষণ এখন গাইডেড সার্জারি ইউজ করা শুরু করছি। গাইডেড সার্জারি কিন্তু ইমপ্লান্টোলজিকে একদম ধাপে অনেক ধাপে গিয়ে দিয়েছে, মানে এক্স্যাক্ট পজিশনে ইমপ্লান্ট বসবে। আমার ইনস্টিটিউটে এখন গাইডেড সার্জারি মাস্ট হয়ে গেছে। আমি এই যে একটা ওয়ার্কশপ করালাম, সব ক্যান্ডিডেটরা গাইডেড সার্জারিতে সার্জারি করেছে, এবং মানে দে আর সো ওভারওয়েলম যে স্যার এই গাইডেড সার্জারিটা করার পর তারা কেউ আগে ফ্রি হ্যান্ড সার্জারি করেছে, মানে লেভেল অফ পারফেকশন ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট লেভেল। এবার এই ধরনের বিলাসিতা আমাদের আর থাকা উচিত না। আমি দারুণ স্কিল, আমার হাতে ফ্রি হ্যান্ড দুর্দান্ত হয়। যেখানে আমি টেকনোলজির হেল্প নিতে পারি, যেখানে প্রযুক্তি আমাকে পরের ধাপে যেতে সাহায্য করছে, সেক্ষেত্রে সেটাকে একটা ডিনায়াল মোডে থেকে আমি সেরা, এটা না করা উচিত না। আমি বিশ্বাস করি, এই আমরা সত্যজিৎবাবুর কথা নিয়ে কথা বলছিলাম, আমি বিশ্বাস করি ওনার মতন প্রোগ্রেসিভ মানুষ আজকে থাকলে উনি ডিজিটাল ক্যামেরা ইউজ করতেন। একদমই তাই। হ্যাঁ, যারা প্রোগ্রেসিভ মাইন্ডেড হন তারা কোনোদিন পুরোনোকে শুধু আঁকড়ে থেকে বসে থাকে যে আমাদের সময় ভালো ছিল, এটা বলেন না। অতএব ডিজিটাল ইমপ্লান্টোলজি আসার পর, সার্জিক্যাল গাইড আসার পর আস্তে আস্তে এটা কিন্তু এটাই ফিউচার। যারা করছেন না তারা কিন্তু, আমি জানি যে 2 বছর 3 বছর বাদে আমাদের আমাদের একটু অসুবিধা আছে মানুষেরই, যতক্ষণ আমি না করবো ততক্ষণ পর্যন্ত জিনিসটা ভালো নয়, এটা কিন্তু ঠিক নয়। আমার উচিত দ্য মোমেন্ট আই আন্ডারস্ট্যান্ড এটা সায়েন্টিফিক্যালি এভিডেন্স বেসড, আমার সঙ্গে সঙ্গে তার ট্রেনিং করে সেটা শিখে নেওয়া উচিত। তবেই না রোগীরা আমাদের থেকে বেস্ট সার্ভিসটা পাবে। অতএব আমি বলছি যারা ইমপ্লান্ট করছেন, ইমপ্লান্ট শিখছেন, সবাইকে আমি একটা কথা বলছি যে আপনি ডাক্তারবাবুকে গিয়ে বলুন যে আমি ডিজিটাল করাতে চাই, গাইডেড করাতে চাই। আমি গাইডেড সার্জারি ছাড়া করাবো না, কারণ তার এরারের চান্স নেই, প্রায় নেই। দেখো, একটা টেকনোলজি 100%, কিন্তু একটা ফ্রি হ্যান্ডে যদি এররের চান্স 20% থাকে, এখানে 1%। কারেক্ট। তো সুতরাং দ্যাটস বেটার, অ্যাবসলিউটলি। আচ্ছা, আর একটা কথা বলবো যে আমাদের এখন অবশ্য ক্লিনিকগুলো যথেষ্ট রকম হাইজিনিক হয়েছে। একটু পেশেন্টদের জানা উচিত যে ক্লিনিকটায় যাচ্ছি সেখানে প্রপার অটোক্লেভিং হয় কিনা, স্টেরিলাইজেশনটা প্রপার কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ অন্যান্য ক্লিনিকের ক্ষেত্রে, মানে ডেন্টিস্ট্রি ছাড়া,
একটা মেডিসিনের জায়গায় তো স্টেরিলাইজেশনের প্রশ্ন নেই, সেখানে ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্টস নেই। একটা সার্জারি করতে গেলে সেটা জেনারেল অ্যানাস্থেশিয়ার ওটিতে হবে, অবশ্যই হবে। কিন্তু যেহেতু চেয়ার সাইড প্র্যাকটিসে আমাদের ব্লাড শেডিং হয়, অতএব সেখানকার ট্রিটমেন্ট প্রোটোকল শুধুমাত্র টাকার বেসিসে না দেখে তাদের প্রপার স্টেরিলাইজেশন সাইকেল ফলোড হয় কিনা, সেই ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, এটা একটা খুব ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। প্লাস এটাও আমাদের দেখার দরকার যে আমরা অধিকাংশ সময় কী হয়, দাঁতের ডাক্তারের ক্ষেত্রে তো হয় যে আমার মুখে হা করলাম, আমার ডাক্তারবাবু ব্যথা করছে, তিনি বললেন যে এটা একটা হচ্ছে এরকম একটা প্রবলেম, এটাতে এই করতে হবে, আমরা ডাক্তারবাবুকে বিশ্বাস করে চলে এলাম। কিন্তু অন্যান্য ফিল্ড কিন্তু এরকম নয়। যেরকম কার্ডিওলজিতে যদি এখন যেটা হচ্ছে ক্যাথ ল্যাবে যখন কারো অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে, যদি কোথাও ব্লক থাকে ইমিডিয়েটলি বাড়ির লোককে দেখে পেশেন্টকে তার বলেন দেখেন একটা ব্লক আছে, আপনি যদি বলেন আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করে দেবো। সো ডাক্তারবাবু কিন্তু যে কার্ডিওলজিস্ট তিনি কিন্তু ব্লকটা দেখিয়ে দেন। সেরকমই আমি বলবো, যখনই ডাক্তারের কাছে যাচ্ছেন আপনার মুখে যে প্রবলেমটা বলছে বলুন আমাকে সেটা ভিডিওগ্রাফি করে দেখান। এখন অ্যাভেলেবেল টাচ স্ক্রিন ভিডিওগ্রাফি হয় ডিরেক্টলি, যেখানে যাতে গর্ত বলছেন দেখান সেটা। আমি হাতে নাতে দেখতে গিয়ে সত্যি আমার সেটা হয়েছে। কারণ যদি কেউ আলট্রাসোনোগ্রাফি করে, রেডিওলজিস্ট বলে দেন যে দেখুন আপনার এই গলব্লাডারের স্টোন আছে, এই দেখুন এটা গলব্লাডার, এইটা স্টোন, এটা দাঁতের ক্ষেত্রেও সম্ভব ইজিলি। এক্স্যাক্টলি, দাঁতের সেটা করাই উচিত। নইলে আমি শুধু এক্সরে দেখে তো সবসময় বা সিটি স্ক্যান দেখে তো সবসময় পেশেন্টরা বোঝে না, সেটা তার বোঝার কথাও নয়। কারেক্ট, ঠিক আছে। অতএব একটা ফটোগ্রাফ করে দেখিয়ে দিলে সেটা ভালো হয়, এটা আমার মনে হয়। আর এখন যে নতুন ট্রিটমেন্টগুলো আসছে না, এই ট্রিটমেন্টগুলো কিন্তু ভীষণ ইউজার ফ্রেন্ডলি, প্রেডিক্টেবিলিটি বেশি, প্লাস পেইনলেস ট্রিটমেন্টস। যেরকম এই লেজার নিয়ে কথা হচ্ছিল একটু আগে, আমি বলছিলাম না লেজার ডেন্টিস্ট্রি, প্রচুর ট্রিটমেন্ট। আগে গামের ট্রিটমেন্ট আমাদের ফ্র্যাঙ্ক সার্জারি করতে হতো। আমার এখন ফ্র্যাঙ্ক সার্জারি কেসেস প্রায় 60-70% কমে গেছে। আমরা সব লেজার দিয়ে করি। লেজারে রক্তপাত নেই, লেজারে কাটাছড়া নেই, কাটাছেঁড়া নেই, সেলাই নেই বলতে গেলে। প্রচুর সিচুয়েশান যেগুলো আমাদের ঠোঁটে কোনো একটা র্যানুলা হয়েছে, মুখের ভিতরে হিমানজিওমা, প্রচুর সফট টিস্যু সার্জারি যেগুলো কাটলে রক্তপাতের ভয় থাকে, সেলাই করতে হয়, সেগুলো নেই লেজারে। আমরা এগুলো অলমোস্ট প্রচুর প্রসিজিওর, প্রায় ডেন্টিস্ট্রির 30-40% প্রসিজিওর আমরা প্রায় লেজার ডেন্টিস্ট্রিতে কনভার্ট করতে পেরেছি। বেশ, অনেক রকমভাবেই আমাদের এই ডিসকাশনে অনেক কিছুই বেরিয়ে আসলো। আর মনে হয় অনেক কিছু আপনাদেরও দাঁতের ব্যাপারে, আমাদের একটা বেসিক্যালি দাঁতের ব্যাপারে একটা ভয় থাকে, হ্যাঁ, এবং সেই ভয়টা যে আজকের দিনে পাওয়াটা পাওয়ার অতটা দরকার নেই, অনেকটা বেশি মডার্ন সায়েন্স এবং যা যেরকম ট্রিটমেন্টস তৈরি হয়েছে তাতে কিন্তু অনেক ইজিলি ব্যাপারটা করা যায়, তাই তো? হ্যাঁ, মানে দাঁতের ব্যাপারে তো ভয় যে কী মারাত্মক তুমি জানো কিনা জানি না। একজনের ওরাল হাইজিন খুব খারাপ ছিল, বলছি তার নাম, কিন্তু সে আমৃত্যু কোনো দিন দাঁতের ট্রিটমেন্ট করায়নি, কারণ সে ডেন্টাল সার্জনে যেতে ভয় পেত। ব্যক্তির নাম জানো কি? অ্যাডলফ হিটলার, যার ভয়ে সারা পৃথিবী কাঁপত, সে দাঁতের ডাক্তারকে যেতে সাংঘাতিক ভয় পেত। এবং এই জন্য হিটলারের মুখে অত্যন্ত খারাপ গন্ধ ছিল, বিকজ সে দাঁতের ডাক্তারকে যেতেই নয়। অতএব আমি প্রচুর বীর পুরুষকে দেখেছি, বীরের মতন আমার ক্লিনিকে এসছে, আসার পর চেয়ারে প্রায় ভেবে করে কেঁদেছে। অতএব দাঁতের ডাক্তারের কাছে অনেক বীরত্ব আমি দেখেছি, মুহূর্তে লজ্জাবতী লতার মতন নেতিয়ে যায়। তুই যদি আমাকে যে আমি ভয় পেয়ে, আমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, লাস্ট কোয়েশ্চেন আমার, যে হোয়াট ইজ ইয়োর, আপনার ভয় কীরকম? আপনি কি ভয় পান অন্য ডেন্টিস্টকে? আমি নিজের একটা দাঁত তুলিয়েছি, আমার ভীষণ ব্যথা লেগেছিল। আমি ব্যথা লেগেছিল, মানে ইঞ্জেকশনটা দিতে ভীষণ ব্যথা লেগেছিল। যে তুলেছে সে কলকাতায় একজন আমারই স্টুডেন্ট, কিন্তু প্রতিষ্ঠিত সার্জন, নামটা বলবো না, ঠিক আছে, আমি তাকে বলছিও না, কিন্তু ইঞ্জেকশনটা আমার ভীষণ লেগেছিল। হয়তো তার ইঞ্জেকশন অন্য লাগে না, কিন্তু আমি যে খুব ভীতু টাইপ সেরকম নই। আমার মুখে অন্য ট্রিটমেন্ট হচ্ছে, এগুলো তো ব্যথা লাগে না। ওই একবার আমার একটা আক্কেল দাঁত তুলতে গিয়ে ভীষণ লেগেছিল। আরেকটা দিকের আক্কেল দাঁত রয়েছে, আমি জানি না, আমি কোনো ডেন্টিস্ট খুঁজে পাচ্ছি না। ইনফ্যাক্ট আমার অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য ডাক্তারদের আমি বলেছি আমাকে অ্যানাস্থেসিয়াটা কোনো রকমে দিয়ে দে, আয়না ধরে আমি নিজেরটা নিজে তুলে নেবো। মানে না, হিস্ট্রি আছে, ইসরায়েলের একজন ভদ্রলোক নিজে রুট ক্যানাল ট্রিটমেন্ট নিজে করেছেন এবং সেটা দিয়েছিল, তাতে সবাই খুব গালাগাল করেছে, এতটা হিরোই খাওয়ার দরকার নেই, এগুলো ফেসবুক চমক দিতে গিয়ে নিজের করছো। কিন্তু এটাও ঠিক, আমি জানি আমার কথা যারা শুনছে, আমার কলিগস, আমার সিনিয়র, আমার জুনিয়র, আমার স্টুডেন্টস,
দাঁতের ডাক্তাররা দাঁতের ডাক্তার কাছে যেতে ভয় পায় না তারা। আমি অনেককেই দেখেছি ভিডিওর মতো ঢোকার পর বলে, দাদা স্যার লাগবে না তো, এটা বলে। এটা স্বাভাবিক ঘটনা। শুধু দাঁতের ডাক্তার না, সমস্ত ডাক্তারের কাছে ডাক্তার মানে আমাদের যেখানেই একটা প্রসিজিওর আছে না, মানুষ ব্যথার ভয় তো সবার আছে। অতএব কিন্তু একটা কথা বলতে পারি যে সেই ট্র্যাডিশন আর সমানে চলছে না। দাঁতের ব্যথা, দাঁতের ট্রিটমেন্টে ব্যথা আগে থেকে অনেক কমে গেছে। এখনকার অ্যানাস্থেটিক প্রসিজিওর্স, অ্যানাস্থেটিক কোয়ালিটিস প্লাস ট্রিটমেন্ট মডালিটিস, ইকুইপমেন্টস, গেজেটস এবং তাদের স্কিল লেভেল এমন জায়গায় নিয়ে গেছে। আমার অধিকাংশ পেশেন্টকে আমি ট্রিটমেন্টের পরে ফিডব্যাক নিই অন দ্য চেয়ার, যে আপনার কি ব্যথা লাগলো? আমি একদম সত্যি কথা বলছি। তারা সবাই যে বলে না একদম লাগেনি, এটা মিথ্যে কথা। কিছু লোক বলে যে হ্যাঁ লেগেছে, অল্প লেগেছে, ঠিক আছে, কিন্তু অধিকাংশই, এবং এটা আমি নিজেকে দিয়ে পরখ করে দেখেছি, আমি 2004, 5, 6 পেশেন্টদের 6, 7, 8, 9 যেরকম ফিডব্যাক দিতাম, এখন কিন্তু ফিডব্যাকগুলো হয়তো তখন আমার স্কিল লেভেল একটু খারাপ ছিল, ন্যাচারালি তখন আমি ইনএক্সপিরিয়েন্স ছিলাম। এখন কিন্তু পেশেন্টরা বলে যে অলমোস্ট, এবং আমি বিশ্বাস করি যে শহর জুড়ে যারা সবাই প্র্যাকটিস করছেন, সারা দেশে যারা প্র্যাকটিস করছেন, সারা বিশ্বে যারা প্র্যাকটিস করছেন, যারা একই রকম আমরা ট্রিটমেন্ট টেকনোলজি টেকনিক্স নিয়ে করছি, তাদের ক্ষেত্রে ব্যাপারটা একই রকম, যে ব্যথা আগের মতন। মানে আমি ছোটোবেলায় কোনো একটা বাচ্চাদের শিশু ম্যাগাজিন শুকতারাতে দেখেছি, ছবি রয়েছে যে দাঁতের ডাক্তার বুকে পাড়া দিয়ে সারাশিদি দাঁত তুলছে, এরকম ছবি দেখেছি। সেটা কিন্তু আজকের দিনে কার্টুনি, মানে একটু তো দূরের কথা, এখনকার দিনে কিন্তু বোঝাই যায় না। মানে তবে আমার শরীরে একটা প্রসিজার হচ্ছে, আমি তো একদম অজ্ঞান করে, দাঁতের ডাক্তার তো মাথায় শিলনোড়া দিয়ে বাড়ি মেরে অজ্ঞান করে না। আমার সেন্সটা থাকলে আমি মিনিমাম একটা বুঝতে পারবো। তবে সেরকম দিন আর নেই যেদিন আমাদের দাঁতের জন্য ভীষণ রকম ব্যথা হতো। আমার ভয়টা অনেকটা কেটে গেছে, কিন্তু একটু একটু এখনও আছে। বেশ, সো আজকে এই পয়েন্টেই এই এপিসোডটা শেষ করছি। থ্যাংক ইউ, খুবই ভালো লাগলো, খুবই একটা দারুণ আড্ডা হলো, এবং ডাক্তারদের সঙ্গে এই রিসেন্টলি যতগুলোই এপিসোড করছি ততই বেশি ভালো লাগছে আমার বেশ। কারণ জেনারেলি ডাক্তারদের কাছে যখন যাই তা সেই পার্সপেক্টিভটা আলাদা থাকে তো, আর এখানে তো একটা আড্ডা মারার মোড়ে ডাক্তারদেরকে পাই, ডাক্তারদেরকে মানুষ হিসাবে অনেক বেশি পাই, সেটা আমার দারুণ মজা লাগছে। সো আজকের এপিসোড এখানেই শেষ করবো, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যারা বারবার বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।